কে সবাই আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. আচ্ছা, আমরা শুরু করছি। সো যেটা এর আগেও আমরা বলেছি যে an operating system has some responsibilities. তার মধ্যে একটা one of the responsibility হচ্ছে to protect operating system itself and other system components. Okay? যেটা আমরা protection and security এই হেডিং এ আমরা দেখেছি যে অপারেটিং সিস্টেম হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি অফ প্রোটেকশন এন্ড সিকিউরিটি। তাহলে এই প্রোটেকশন মানে হচ্ছে যে অপারেটিং সিস্টেম যেখানে ধরো মেমোরি যেই লোকেশনে লোড হচ্ছে অন্য কোনো প্রোগ্রাম অপারেটিং মেমোরি সেই লোকেশন অ্যাক্সেস করতে পারবে না, আদারওয়াইজ সে অপারেটিং সিস্টেমকে চেঞ্জ করে দিতে পারে, অপারেটিং সিস্টেমকে ক্র্যাশ করে দিতে পারে। একই কথা প্রযোজ্য অন্য ইউজার অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলির জন্য, যে কোনো একটা ইউজার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মেমোরি যে লোকেশনে লোড হবে ওই লোকেশনটা ওই ইউজার প্রোগ্রাম ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে। সো ডুয়াল মোড অপারেশন actually allows operating system to protect itself and other system components. এই যে ডুয়াল মোড বলতে আমরা এই ক্ষেত্রে দুইটা মোড ডিফাইন করছি, একটাকে আমরা বলছি ইউজার মোড আর একটাকে আমরা বলছি কার্নেল মোড। So the kernel mode is also known as supervisor mode, privilege mode, system mode, etc. Okay? তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে যে ইউজার প্রসেস বা ইউজার অ্যাপ্লিকেশন will always run on user mode and kernel application or system programs always run on kernel mode. এবং এই যে দুইটা মোডে অপারেটিং সিস্টেম এক্সিকিউশন করে কিভাবে এইটা ইমপ্লিমেন্ট করা হয়। সো দিস ইজ ইমপ্লিমেন্টেড বাই হার্ডওয়্যার bit which is called mode bit. So mode bit provided by hardware actually used to implement this dual mode operation of operating system. So this mode bit provides the operating system the ability to distinguish when system is running user code or kernel code. কারণ ওই মোড বিটের ভ্যালুর উপর ডিপেন্ড করছে, একটা বিটের দুইটা ভ্যালু হতে পারে 0 এবং 1। সো 0 কে যদি আমরা ডিফাইন করি ফর ইউজার মোড, তাহলে কোনো একটা প্রোগ্রাম রান করার সময় যদি অপারেটিং সিস্টেম দেখে যে তার মোড বিটটা 0, তার মানে এখান থেকে অপারেটিং সিস্টেম বুঝতে পারবে দিস ইজ এন ইউজার মোড। একইভাবে ফর ভাইস ভার্সা 1 যদি হয় বা উল্টাটা হতে পারে, 1 হচ্ছে ইউজার মোড আর 0 হচ্ছে সিস্টেম মোড বা কার্নেল মোড, whatever. There are some instructions which are designated as privileged. Okay, and those instructions are only executable in kernel mode. So privileged instruction গুলি কখনোই আমরা ইউজার মোডে এক্সিকিউট করতে পারবো না, তাদেরকে এক্সিকিউট করতে গেলে আমাদের কার্নেল মোডে যেতে হবে। তার মানে those type of instructions are only executed by the operating system. কারণ কার্নেল মোড মানেই হচ্ছে অপারেটিং সিস্টেম এক্সিকিউট করবে। এখন এরকম যদি হয় যে কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সে এখন অপারেটিং সিস্টেমে ধরো হেল্প চাচ্ছে, সার্ভিস চাচ্ছে, তাহলে অপারেটিং সিস্টেম তাকে সেই সার্ভিসটা প্রোভাইড করবে। কিন্তু ইউজার মোড অ্যাপ্লিকেশনটা স্টার্টস ইন ইউজার মোড, then its bits will change into kernel mode so that operating system now can execute the system call on behalf of that user application program, and then the result will or should be transmitted or transferred to the user application. In that time, the mode bit will again change from the kernel mode to user mode. Okay, so some system call actually changes mode to kernel and then return from call resets it to user. So আমরা যদি এখানে এই চিত্রটা দেখি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। তাহলে নরমালি ইউজার মোডে ইউজার প্রসেস রান করে, কার্নেল মোডে কার্নেল প্রসেস রান করে। ইউজার মোডের মোড বিট হচ্ছে আমরা এখানে ডিফাইন করছি 1, কার্নেল মোডের ক্ষেত্রে 0। সো ধরো কোনো একটা ইউজার প্রসেস এক্সিকিউট করার সময় তার এখন কার্নেলের হেল্প দরকার হবে, তাহলে ইট উইল কল এ সিস্টেম কল ওয়ান টাইপ অফ ফাংশন আমরা দেখব যার মাধ্যমে আমরা অপারেটিং সিস্টেমকে কোনো একটা ইউজার প্রসেস কল করতে পারি। অপারেটিং সিস্টেমকে কল করলো, বাট অপারেটিং সিস্টেম তার ইউজার মোডে রান করবে না। সো ইন দ্যাট কেস ইউজিং এ ট্র্যাপ
the mode bit is changed into 0, then the system call will be executed, and when the system call is executed, the result will be returned, and that return sorry, that return result or value should be communicated to the user application process, which run on user mode. So সেক্ষেত্রে আবার মোড বিটটা আবার এই ক্ষেত্রে 0 থেকে 1 এ চেঞ্জ হবে বা কার্নেল চেঞ্জ করবে, দেন the result will be returned to the user process. সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? So this is actually a transition from user to kernel mode, a diagram which shows the transition from user to kernel mode. এখন মডার্ন সিপিইউ গুলির ক্ষেত্রে বা মডার্ন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে they can run more than two mode, dual mode. Okay, so increasingly CPU support multi-mode operation. এখন মোড বিট একটা হইলে সেক্ষেত্রে দুইটার বেশি সম্ভব না, বাট if you give support, hardware support by increasing the mode bit, ধরো সাপোজ তুমি যদি দুইটা মোড বিট ইউজ করো, in that case দুইটা মোড বিটে you can actually define 4 different combination 0001101, so you can actually define 4 different mode. সবাই আমার কথা বুঝতে পারছো? Yes, sir. So increasingly CPU support multi-mode operation, এবং এই রকম মাল্টি-মোডের মধ্যে ইউজার মোড, কার্নেল মোড ছাড়াও আরেকটা কমন মোড হচ্ছে যেটাকে আমরা বলি ভার্চুয়াল মেশিন ম্যানেজার মোড, which is used for guest virtual machine. ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল মেশিন ম্যানেজার, তোমরা ভার্চুয়ালাইজেশন যে কনসেপ্টটা, যে ক্ষেত্রে একটা নেটিভ একটা সিপিইউতে তুমি ইউ ক্যান অ্যাকচুয়ালি রান ডিফারেন্ট অপারেটিং সিস্টেম। একই সিপিইউর মধ্যে তুমি অনেকগুলো অপারেটিং সিস্টেম রান করতে পারো বাই ক্রিয়েটিং ভার্চুয়াল মেশিন। তাহলে এই ধরনের ক্ষেত্রে ভিএমএম মোডে it has more privileges than user mode but less privileges than kernel mode, মানে এই দুইটার মাঝামাঝি হিসাবে আরো একটা মোড যেটাকে আমরা বলছি ভার্চুয়াল মেশিন ম্যানেজার। এরকম আরো ডিফারেন্ট মোড মানে an operating system can be designed যে ওকে এই মোডও সাপোর্ট করছে বা আরো কোনো মোড তুমি চাইলে, এটা ডিপেন্ড করছে তোমার হার্ডওয়্যারের নাম্বার অফ বিট ইনক্রিজ। বিট তুমি ইনক্রিজ করে তুমি চাইলে মোর দেন 2 whatever, মানে 3 4 5 যে কোনো নাম্বার অফ মোড তুমি তোমার অপারেটিং সিস্টেম এবং সিপিইউর জন্য ডিজাইন করতে পারো, বাট সেটা ক্যানট বি ডিজাইন বাই দ্য ইউজার, মানে আমরা চাইলে পারবো না, আমাদের ক্ষেত্রে সেটা ফিক্সড। ওকে, সো অপারেটিং সিস্টেমে যদি ধরো আমার যে উইন্ডোজ 10 সেখানে যদি বলা থাকে যে 4টা মোড ইট ক্যান রান অন 4 মোড, তাহলে আমি আর এটা চেঞ্জ করতে পারবো না, আমি সিলেক্ট করতে পারবো। আমি যদি মনে করি যে ভার্চুয়াল মেশিন ম্যানেজার আমার কম্পিউটারে রান করব, I can select that VM mode. বলো এবার। স্যার এখানে যদি আমরা দুইটা বিট নেই এবং 4টা কম্বিনেশন হয়, তাহলে স্যার ইউজার মোড, কার্নেল মোড এটা কিভাবে ডিসাইড করব স্যার? তখন তুমি এই যে 4টা কম্বিনেশনের মধ্যে একটাকে বলবা ইউজার মোড, ধরো 00 কে আমি বললাম ইউজার মোড, কার্নেল মোডকে তখন বলবো 01, ভার্চুয়াল মেশিন ম্যানেজারকে বললাম 10, আরো একটা কম্বিনেশন থেকে দেয়, আমি চাইলে আরো একটা মোড ডিফাইন করতে পারি। ওকে স্যার, এটা তো ডেফিনেশনের উপর নির্ভর করছে, মানে ম্যানুফ্যাকচারার যখন ডিফাইন করবে সে তখন যে কোনো একটা কম্বিনেশনকে একটা মোডের সাথে অ্যাসাইন করবে। ঠিক আছে স্যার আপনি, জি স্যার। হ্যাঁ স্যার আপনি বললেন ভার্চুয়াল মেশিন দিয়ে আমরা দুইটা অপারেটিং মানে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম একসাথে চালাতে পারবো। হ্যাঁ, তো এটা কি আপনি তো এইমাত্র আরেকবার বললেন যে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে ভার্চুয়াল মেশিনটা ডিফাইন করা থাকবে যে কতটা মোড মানে ইউজ করতে হবে কম্বিনেশনটা, যে 4টা দুটো। হ্যাঁ হ্যাঁ, তো এটা কি দুটো অপারেশন পরপর মানে একসাথে চলবে? আচ্ছা, देयर আর টু অপশনস, একটাকে আমরা বলি ইনস্টল করা আছে, সেটার উপরে ভার্চুয়াল মেশিন ম্যানেজার নামে তোমার আরো কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দ্যাট ইজ অলসো অন টাইপ অফ অপারেটিং সিস্টেম, সেটা অন টপ অফ উইন্ডোজ তোমাকে ইনস্টল করতে হবে। যখন তুমি ইনস্টল করে ফেললা, দ্যাট ভার্চুয়াল মেশিন ম্যানেজার ক্যান ক্রিয়েট ভার্চুয়াল মেশিন, ডিফারেন্ট ভার্চুয়াল মেশিন, দেন সেই ডিফারেন্ট ভার্চুয়াল মেশিনে তুমি আলাদা আলাদা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবা। হয়তো একটা ভার্চুয়াল মেশিনে তুমি ইনস্টল করলা লিনাক্স, আরেকটায় তুমি ইনস্টল করতে পারবা
উইন্ডোজ, আরেকটায় তুমি পারবা ইউনিক্স, হোয়াটএভার। সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার, এটার জন্য আগে আরেকটা থার্ড পার্টি সফটওয়্যার নামানো লাগবে নরমাল অপারেটিং সেই থার্ড পার্টি সফটওয়্যারটাও ওয়ান টাইপ অফ অপারেটিং সিস্টেম, ভার্চুয়ালাইজেশন অপারেটিং সিস্টেম। ওকে, সো ধরো তোমার যে ডাটা সেন্টারগুলিতে তোমার এখন এক এক ডাটা সেন্টারগুলিতে তোমার কিন্তু তুমি শুধু উইন্ডোজে অপারেটিং সিস্টেমের অ্যাক্সেস সেখানে থাকতে হবে, তাহলে সেটা তখন কিভাবে তুমি করবা? সেক্ষেত্রে তুমি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে শুধুমাত্র একটা অপারেটিং সিস্টেম, ধরো উইন্ডোজ বা লিনাক্সেরই তো আবার অনেক ভার্সন আছে। আমি হয়তো উইন্ডোজ 10 ইউজ করছি, আরেকজন হয়তো উইন্ডোজ 7 ইউজ করছে, আরেকজন হয়তো তারও আগে উইন্ডোজ 95 ইউজ করছে, কথার কথা, বা উইন্ডোজ 2020 ইউজ করছে। সবাইকেই তো সেই অপারেটিং সেই ডাটা সেন্টারে অ্যাক্সেস পেতে হবে, তাই না? তো সেক্ষেত্রে প্রত্যেকটা যতগুলি অপারেটিং সিস্টেম এক্সিস্ট করে সবগুলির ভার্সনের ডাটা সেন্টারে তোমাকে রান করতে হবে। সেটা কিভাবে সম্ভব? এটা সম্ভব ভার্চুয়ালাইজ দ্য হোল সিস্টেম। সেটার জন্য তখন ওই ভার্চুয়ালাইজেশন যে সফটওয়্যার আমরা বলছি ভিএমওয়্যার একটা কমন সফটওয়্যার, যেটা এই ভার্চুয়ালাইজেশনে আমরা ইউজ করতে পারি। সো তোমরা ডাউনলোড করে সেটা চাইলে ইনস্টল করে তুমি তোমার কম্পিউটারে ডিফারেন্ট ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে ইউ ক্যান ট্রাই যে ওকে আমি ইউনিক্স অপারেটিং সিস্টেমটা কিরকম আমি দেখতে চাই। আগে সেটা করা যাইতো, বাট সেই ক্ষেত্রে আগে আমাদের ডুয়াল বুট, মানে হার্ড ডিস্কে দুইটা আলাদা পার্টিশন করে এক পার্টিশনে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হতো, এবং বুট করার সময় তোমাকে অপশন দিত তুমি এখন কোন অপারেটিং সিস্টেমে বুট করতে চাও, ঠিক আছে? দেন তুমি উইন্ডোজে বুট করতে পারতো বা লিনাক্সে। এখন সেটা হচ্ছে বুটিং এর সময় না, তুমি অপারেটিং সিস্টেম ইনস্টল মানে অপারেটিং সিস্টেমে ঢোকার পরে জাস্ট উইন্ডোজের মধ্যে দেন সেখানে একটা সফটওয়্যার হিসাবে হয়তো ভিএমওয়্যারটা ইনস্টল করা থাকবে, সেটা রান করবা এবং সেইখানে তুমি দেখবা যে তোমার ভার্চুয়াল মেশিনগুলি রান করছে। এক এক ভার্চুয়ালে তুমি হয়তো এক একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করলে এবং সেই ভার্চুয়াল মেশিনে ঢুকে তুমি সেই অপারেটিং সিস্টেমের যাবতীয় কার্যাবলী করতে পারবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা অলরেডি বললাম যে ট্রানজিশন ফ্রম ইউজার টু কার্নেল মোড। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা অপারেটিং সিস্টেম ইউজ করে যেটাকে আমরা বলছি টাইমার, to prevent infinite loop or process hogging resources. So timer is set to interrupt the computer after some time period. তার মানে কোনো একটা প্রসেসকে কোনো একটা রিসোর্স ধরো অপারেটিং সিস্টেম অ্যাসাইন করলো ফর সাম ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম, তাহলে অপারেটিং সিস্টেম কিন্তু সেটা অ্যাসাইন করে সে কন্টিনিউয়াসলি মনিটর করবে না যে তার টাইমটা শেষ হলো কিনা। সে কি করবে, একটা টাইমার সেট করে দিবে। টাইমারের ভ্যালু ধরো 60 দিয়ে দিল, তার মানে 60 মানে হচ্ছে এক সেকেন্ডে যদি একটা ক্লক পালস যায় তাহলে প্রত্যেকটা ফিজিক্যাল ক্লকের সাথে সাথে সে এক করে টাইমারের ভ্যালু কমাবে। তার মানে 60টা ক্লক পালস, তার মানে 60 সেকেন্ড যখন শেষ হবে সাথে সাথে ওই টাইমারের ভ্যালুটা 0 হয়ে যাবে। আর যখনই টাইমারের ভ্যালুটা 0 হবে দ্যাট টাইমার উইল ইন্টারাপ্ট দ্য অপারেটিং সিস্টেম। তখন অপারেটিং সিস্টেম বুঝবে ও তাকে অ্যালোকেটেড সময় রিসোর্সের শেষ, এর মধ্যে সে যেহেতু আর রিনিউ করে নাই অতএব তার কাছ থেকে সে তখন রিসোর্সটা নিয়ে নিবে। তো সেই জিনিসটা আমরা এখানে বলছি যে টাইমার ইজ সেট টু ইন্টারাপ্ট দ্য কম্পিউটার আফটার সাম টাইম পিরিয়ড। Keep a counter. The operating system keeps a counter that is decremented by the physical clock. Operating system sets the counter, and a counter setting that is a privileged instruction. এবং এটা শুধুমাত্র কার্নেল মোডেই অ্যাক্সেস করা সম্ভব, যে কোনো ইউজার মোডে এটা অ্যাক্সেস করা যাবে না এই ইনস্ট্রাকশনটা। Then when the counter is 0, it generates an interrupt, and this type of setup, the timer is set up before scheduling process to regain control or terminate program that exceeds allotted time. কোন একটা প্রোগ্রাম তুমি যত সময়ের জন্য তার সিপিইউ অ্যালট করেছিল সেই সময়ের মধ্যে যদি শেষ না হয় তাহলে তার কাছ থেকে ওই প্রোগ্রামটাকে টার্মিনেট করে দেওয়া বা তাকে যে রিসোর্স তুমি দিয়েছো সেই রিসোর্সের কন্ট্রোলটা আবার তোমার মেইন প্রোগ্রামের কাছে নিয়ে আসা, এই ধরনের কাজগুলিতে নর্মালি এই টাইমার ইজ ইউজড বাই দ্য অপারেটিং সিস্টেম। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা এখানে আলোচনা করব দ্যাট ইজ কল্ড প্রসেস ম্যানেজমেন্ট। আমরা অলরেডি বলেছি যে অপারেটিং সিস্টেমের অনেকগুলি রেসপন্সিবিলিটির মধ্যে একটা রেসপন্সিবিলিটি হচ্ছে টু ম্যানেজ প্রসেস। এখন প্রসেস কি? প্রসেস অ্যাকচুয়ালি ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। তার মানে নর্মালি আমি যখন প্রোগ্রাম আমার কম্পিউটারে ইনস্টল করে রাখি দ্যাট মিনস আমার কম্পিউটারের
সেটা হার্ড ডিস্কে ইনস্টল করা আছে। হার্ড ডিস্কে যখন ইনস্টল করা থাকে প্রোগ্রামটা কিন্তু রান করছে না। যখনই আমি প্রোগ্রামটাকে রান করি, আমি তখন ক্লিক করলাম প্রোগ্রামের ধরো আইকনে, ক্লিক করা মানে আমি প্রোগ্রামটা তখন রান করছি। আর যখনই আমি রান করতে চাবো, প্রোগ্রামটা হার্ড ডিস্ক থেকে কোথায় লোড হবে? মেইন মেমোরি বা র্যামে। এই যে মেইন মেমোরিতে লোড হইলো, দ্যাট মিন্স দ্য প্রোগ্রাম ইজ নাও ইন এক্সিকিউশন, এখন সেটা রান হচ্ছে। তাহলে এই রান টাইমে এই প্রোগ্রামটাকে তখন আমরা বলছি প্রসেস। সো এ প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন, ইট ইজ এ ইউনিট অফ ওয়ার্ক উইদিন দ্য সিস্টেম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রোগ্রাম হচ্ছে ইজ ওয়ান টাইপ অফ প্যাসিভ এন্টিটি, হোয়ারাস প্রসেস ইজ অ্যান অ্যাক্টিভ এন্টিটি। এখন কোনো একটা প্রসেস রান করতে গেলে দ্যাট প্রসেস নিডস সাম রিসোর্সেস টু অ্যাকমপ্লিশ ইটস টাস্ক। যে কোনো প্রসেসের জন্য একটা টাস্ক অ্যাসাইন করা আছে যে এই কাজটা করতে হবে। এই কাজটা করতে গেলে দ্যাট প্রসেস নিডস সাম রিসোর্সেস। রিসোর্স বলতে আমরা কি বুঝছি? রিসোর্স হচ্ছে যেমন সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট বা আইও, ফাইলস অ্যান্ড ইনিশিয়ালাইজেশন ডাটা। ঠিক আছে? সো একটা প্রসেস needs these resources to accomplish its task. Process termination requires reclaim of any reusable resources. কারণ আমরা জানি যে আমাদের রিসোর্সগুলি হচ্ছে ফাইনাইট। সো এই ফাইনাইট রিসোর্সগুলিকে আমরা চাইলেও কোনো একটা প্রসেসকে পার্মানেন্টলি অ্যালোকেট করব না। এটা আমরা করছি যে প্রসেস তার যতক্ষণের জন্য রান করবে ওই সময় সে রিসোর্স ইউজ করবে। প্রসেস যখন টার্মিনেট হয়ে যাবে, অপারেটিং সিস্টেম আবার সেই রিসোর্সগুলিকে রিগেইন করবে, রিউজেবল রিসোর্সগুলিকে আবার সে নিয়ে আসবে। আচ্ছা, এখন এই প্রসেস যে ইউনিট অফ ওয়ার্ক বললাম, তাকে যদি আমরা আরো যদি ছোট ইউনিটে ভাগ করি, তখন দ্যাট উইল কল থ্রেড। সো এ প্রসেস ক্যান বি কম্পোজড অফ 1000 থ্রেডস। ওকে, সরি, ভুল বলেছি। A program can be composed of 1000 processes, and process can be composed of multiple thread, not 1000. So multiple thread যদি হয় তার মানে একের অধিক। তাহলে এই একের অধিক যে থ্রেড, সেই থ্রেড বেসড অন দ্য নাম্বার, কোনো একটা প্রসেসকে আমরা বলতে পারি সিঙ্গেল থ্রেডেড প্রসেস অথবা মাল্টিপল থ্রেডেড প্রসেস। ওকে, এখন এই থ্রেড ডিফাইন আমরা কিভাবে করি? সো single threaded process has one program counter specifying the location of the next instruction to execute. মানে তোমার যদি সিস্টেমে একটাই মাত্র সিপিইউ থাকে and that CPU has only one program counter বা instruction pointer, তাহলে তুমি কখনোই মাল্টিপল থ্রেডেড প্রসেস রান করাতে পারবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে সবই হচ্ছে আমার সিঙ্গেল থ্রেডেড প্রসেস, কারণ আমার একটাই প্রোগ্রাম কাউন্টার। সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? And program counter always specify the location of the next instruction to execute. So আমার একটা প্রোগ্রাম যখন রান করে, ফার্স্টে আমি যে প্রোগ্রাম কাউন্টারে যে ভ্যালুটা থাকে সেই লোকেশন থেকে আমি ইনস্ট্রাকশন ফেচ করি, এক্সিকিউট করি, দ্যাট প্রোগ্রাম কাউন্টার অটো ইনক্রিমেন্ট হয়। নেক্সট ইনস্ট্রাকশন থেকে আবার ইনস্ট্রাকশন ফেচ করি, এক্সিকিউট করি। দ্যাট মিন্স প্রোগ্রাম বা প্রসেস এক্সিকিউটস ইনস্ট্রাকশন সিকোয়েন্সিয়ালি, একটার পর একটা, ওয়ান এট এ টাইম, আনটিল কমপ্লিশন। ফলে তুমি চাইলেও কিন্তু মাল্টিপল instruction simultaneously execute করতে পারছো না। But if your CPU supports more than one program counter, you can actually execute more than one threads simultaneously. So multi-threaded process has one program counter per thread. তারপরে যতগুলি থ্রেড থাকবে ততগুলি প্রোগ্রাম কাউন্টার। So normally ইন্টেলে আমরা এটাকে বলি হচ্ছে হাইপার থ্রেডিং। সো হাইপার থ্রেডিং কনসেপ্টসে আমার প্রত্যেকটা সিপিইউতে দুইটা করে ফিজিক্যাল প্রোগ্রাম কাউন্টার থাকবে। ফলে হাইপার থ্রেডে আসলে হচ্ছে দুইটা থ্রেড মানে দুইটা প্রোগ্রাম কাউন্টার এবং 2 সেটস অফ রেজিস্টার, সব রেজিস্টার একটা করে সেট থাকবে। তখন আমরা ওই কম্পিউটারে প্যারালালি দুইটা থ্রেডকে রান করাতে পারি। সবাইকে আমার কথা বুঝতে পারছো? দ্যাট মিন্স একটা প্রোগ্রাম বা প্রসেস তো একটা মেমোরির একটা মানে প্রসেস তো কিছু ইনস্ট্রাকশন যেটা মেমোরিতে কোনো এক জায়গায় লেখা আছে, তাহলে আমরা তখন দুইটা লোকেশন থেকে ইনস্ট্রাকশন ফেচ করে প্যারালালি এক্সিকিউট করতে পারছি, কারণ আমার দুইটা প্রোগ্রাম কাউন্টার। সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। So multi-threaded process has
one program counter per thread. Typically, system has many processes. Among them, some are user process, some are operating system or system process, and they run concurrently on one or more CPU. তাহলে দেখো concurrently টার্মটা পরবর্তীতে আমরা আরো এলাবোরেট করব। concurrently কে আমরা দুই ভাবে ইউজ করি। সো তোমার যদি একটাই সিপিইউ থাকে তাহলে একটা সিপিইউ তে তুমি সাইমালটেনিয়াসলি দুইটা জিনিস রান করাতে পারবে না, বাট তুমি দুইটা প্রসেসকে সাইমালটেনিয়াসলি প্রোগ্রেস করাতে পারো। প্রোগ্রেস করার মানে হচ্ছে ধরো একটা প্রসেস কিছুক্ষণ রান করলো, দেন আমি আবার সেকেন্ড প্রসেসটাকে কিছুক্ষণ রান করালাম, দেন সেটা থেকে আবার ফার্স্ট প্রসেসে ফিরে আসলাম, সেটা কিছুক্ষণ রান করলো। এটাকে অনেক সময় বলি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে আমি সবগুলি প্রসেসকে শুরু করাই দিলাম, সবগুলি প্রসেসে প্রোগ্রেস করছে, কোনোটাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে না, বাট সাইমালটেনিয়াসলি দে আর প্রোগ্রেসিং, একই সাথে তারা প্রোগ্রেস করছে। আর তোমার যদি মাল্টিপল সিপিইউ থাকে তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি রান প্যারালালি। তার মানে দুইটা সিপিইউ থাকলে দুইটা সিপিইউতে দুইটা থ্রেড বা দুইটা প্রোগ্রাম বা দুইটা প্রসেসকে তুমি প্যারালালি রান করাতে পারবে। সো কনকারেন্টলি বলতে আমরা দুইটা জিনিস বুঝাই। তোমার যদি সিঙ্গেল সিপিইউ হয় তাহলে অবশ্যই কনকারেন্টলি মিন্স টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সেক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং করা হয়। বাট তোমার যদি মোর দেন ওয়ান সিপিইউ থাকে তাহলে কনকারেন্সি মিন্স সাইমালটেনিয়াস অর প্যারালাল এক্সিকিউশন। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? স্যার প্যারালাল আর সিকোয়েন্সিয়ালের মধ্যে পার্থক্যটা কি এখানে? সিকোয়েন্সিয়াল হচ্ছে একটা মানে প্রোগ্রামে আমরা যখন একটা প্রোগ্রাম লিখি আমরা ইনস্ট্রাকশনগুলি তো পরপর লিখে যাই, তাই না? এবং প্রোগ্রামটা যখন রান করে মেমোরিতে যে ইনস্ট্রাকশনগুলি থাকে সেটাও সিকোয়েন্সিয়ালি রান করে পরপর। তার মানে ফার্স্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, দেন সেকেন্ড, দেন থার্ড, দেন ফোর্থ, এইভাবে করে লাস্ট ইনস্ট্রাকশন পর্যন্ত এক্সিকিউট হবে। সবাই আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন কিছু কিছু প্রোগ্রাম ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট প্যারালালাইজেশন তোমাকে প্রোগ্রামটা এইভাবে লিখতে হবে যে প্রোগ্রামে ওকে প্রোগ্রামটাকে এমন ভাবে ভাগ করলাম যে একটা অংশ আরেকটা অংশের উপর ডিপেন্ড করে না। যেমন ধরো তোমাকে যদি বলে যে 1 থেকে 1000 পর্যন্ত যোগ করতে হবে, যোগফলটা বের করতে হবে, তাহলে তুমি সিকোয়েন্সিয়ালি 1 থেকে 1000 একটা ফর লুপের মাধ্যমে করে যেতে পারো। তুমি আরেকটা কাজ করতে পারো যে ওকে 1 থেকে 1000 কে আমি যদি দুইটা ভাগে ভাগ করি, 1 থেকে 500 আর একটা হচ্ছে 501 থেকে 1000, তাহলে 1 থেকে 500 যোগ করলে যে রেজাল্টটা পাবো আর 501 থেকে 1000 যোগ করলে যে রেজাল্টটা পাবো, এই দুইটা যোগ করে দিলে আমার এন্ড রেজাল্ট আসবে। এবং এই দুইটা যে আমি যোগ করছি আমি কিন্তু এটা চাইলে প্যারালালি রান করাতে পারি, কোনো সমস্যা নেই, একটা আরেকটার উপর নির্ভর করছে না। করছে 1 থেকে 500 যোগ করা কি 501 থেকে 1000 পর্যন্ত যোগের উপর নির্ভর করে? নো স্যার। তাহলে আমরা চাইলে এই দুই অংশকে দুইটা প্যারালাল প্রসেসরে রান করাতে পারি সাইমালটেনিয়াসলি একই সাথে, কারণ তোমার প্রসেসর দুইটা প্রসেসর থাকলে তুমি দুইটা কাজ একই সাথে করতে পারো। কিন্তু তোমার যদি একটাই প্রসেস থাকে তাহলে এই দুইটা কাজ করা যাবে, প্যারালালি করা যাবে না। সেটা কি? টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, যে প্রথমটাকে কিছুক্ষণ সময় দিলা সেই সিপিইউ রান করালো, দেন সেকেন্ড প্রসেসকে আবার কিছুক্ষণ দিলা, আবার প্রথমটায় ফিরে আসলা, দেন আবার সেকেন্ডটায় গেলা, এটাকে আমরা বলছি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। বোথ the process is known as concurrent process. Okay, concurrent. But তোমার যদি সিঙ্গেল প্রসেসর থাকে concurrent means time division multiplexing. তোমার যদি মাল্টিপল প্রসেস থাকে concurrency means parallelization or parallel processing. সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। Yes sir. তাহলে সেই জিনিসটা আমরা এখানে বলেছি যে typically system has many processes. Some are user process, some are operating system, and they runs concurrently on one or more CPU. যদি one CPU থাকে, in that case concurrency is done by multiplexing the CPUs among the processes or threads. এখন এই প্রসেস ম্যানেজমেন্ট রিলেটেড কি কি অ্যাক্টিভিটিস অপারেটিং সিস্টেম পালন করে থাকে। The operating system is responsible for the following activities in connection with process management. তাহলে প্রথমটা হচ্ছে creating and deleting both user and system process. আমরা জানছি এখান থেকে যে দুই ধরনের প্রসেস হতে পারে, ইউজার প্রসেস, সিস্টেম প্রসেস। যে কোনো একটা প্রসেস ক্রিয়েট করা এবং সেই প্রসেসটা যখন শেষ হয়ে যাবে সেটাকে ডিলিট করা, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মেইন রেসপন্সিবিলিটি রিলেটেড টু প্রসেস ম্যানেজমেন্ট। নাম্বার 2, সাসপেন্ডিং এন্ড রিজিউমিং প্রসেস। এই যে আমি একটু আগে বললাম টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তাহলে একটা প্রসেস কতক্ষণ রান করলো, রান করার পর সেটাকে সাসপেন্ড করে দিয়ে আরেকটা প্রসেস তুমি চলে যাবা, সেটা আবার কতক্ষণ রান করলো, দেন সেটাকে সাসপেন্ড করে প্রথম প্রসেস যখন আসবা
প্রথম প্রসেসটা যেই জায়গাতে তুমি সাসপেন্ড করেছিলে সেখান থেকে আবার রিজিউম করবে, তোমাকে একদম প্রথম থেকে শুরু করতে হবে না। তাহলে সাসপেন্ডিং এন্ড রিজিউমিং প্রসেস এটা অপারেটিং সিস্টেম করে। প্রোভাইড মেকানিজম ফর প্রসেস সিনক্রোনাইজেশন। দেয়ার আর সাম প্রসেসকে আবার আমরা এইভাবেও চিন্তা করতে পারি, কিছু প্রসেস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, কার উপর নির্ভর করে না। কিছু প্রসেস আছে কোঅপারেটিং প্রসেস, ওকে, আর ডিপেন্ডেন্ট প্রসেস, তারা হচ্ছে আরেকটা প্রসেসের উপর নির্ভর করে। তাহলে খেয়াল করে দেখো, এরকম যদি হয় যে একটা প্রসেস আরেকটা প্রসেসের উপর নির্ভর করে, যেমন ধরো কোনো একটা প্রসেসের আউটপুট সেকেন্ড প্রসেসের ইনপুট হিসেবে তুমি ইউজ করছো, তাহলে এক্ষেত্রে ফার্স্ট প্রসেসটাকে আগে রান করাতে হবে, দেন সেকেন্ড প্রসেসটা রান করাতে হবে। এখন কোনো কারণে যদি তোমার সেকেন্ড প্রসেসটা আগে রান করে, তাহলে সেকেন্ড প্রসেস কিন্তু বসে থাকবে, কারণ তার ইনপুট নাই। কারণ ফার্স্ট প্রসেস রান করলে যেই আউটপুটটা পাবে, দ্যাট উইল বি দ্য ইনপুট অফ দ্য সেকেন্ড প্রসেস। তাহলে এই যে কোঅর্ডিনেশনটা, যে কোনটা আগে কোনটা পরে হবে, এটাকে আমরা বলছি সিনক্রোনাইজেশন। সো তোমার এই ধরনের এই ধরনের কোঅপারেটিভ প্রসেসের ক্ষেত্রে the operating system must provide some mechanism for process synchronization. সবাই কি বুঝতে পারছো? Yes sir. দেন হচ্ছে প্রসেস কমিউনিকেশন। প্রসেস কমিউনিকেশন যেমন ধরো আমরা একটা সার্ভার আর্কিটেকচারের কথা যদি চিন্তা করি, ধরো ক্লায়েন্ট প্রসেস, আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করতে চাচ্ছি, তাহলে আমার যে ওয়েব ব্রাউজারটা আছে, ওয়েব ব্রাউজারে যে প্রসেসটা রান করে, দ্যাট ইজ দ্য ক্লায়েন্ট প্রসেস। But that process should communicate with another process that runs on the server, web server. যেই ওয়েব পেজটা আমি দেখতে চাচ্ছি, তাহলে আমার ক্লায়েন্ট প্রসেস থেকে রিকোয়েস্ট যাবে, সার্ভার প্রসেস সেই ওয়েব পেজের রিলেটেড যে HTTP ফাইলটা সেটা তখন সে পাঠাবে, রিকোয়েস্টের রেসপন্স করবে। তাহলে দুইটা প্রসেস রান করছে দুইটা জায়গায়, এবং দে শুড কমিউনিকেট। দ্যাট কমিউনিকেশন should be done under the supervision of the operating system. So operating system must provide mechanism for process communication. সবাই কি বুঝতে পারছো? Yes sir. তারপর হচ্ছে providing mechanism for deadlock handling. There are some situations, ধরো এই কাজটা করলে হয়তো সেকেন্ড প্রসেসটা রান করবে, আবার সেকেন্ড প্রসেসের একটা কাজের উপর যদি ফার্স্ট প্রসেস নির্ভর করে, সিচুয়েশনটা বা সিনারিওটা যদি এরকম হয়, ইন দ্যাট কেস দেয়ার উড বি এ ডেডলক সিচুয়েশন। যেমন আমরা বলি হচ্ছে ডাইনিং ফিলোসফার্স প্রবলেম, যে একটা ডাইনিং টেবিলে ধরো 5 জন ফিলোসফার আছে, মাঝে হচ্ছে তোমার ধরো একটা বোল অফ রাইস আছে। এখন ফিলোসফারদের কাজ হচ্ছে জাস্ট থিঙ্ক, ওকে, আর যদি ইফ দে বিকাম হাংরি তাহলে তারা দে ইট, এর বাইরে আর কোনো কাজ নাই। সো দিস ফিলোসফার্স আর অ্যাকচুয়ালি দ্য প্রসেসেস ইন এ কম্পিউটার। আর এক্ষেত্রে এই রাইস বোলে যে রাইস আছে, দ্যাট ইজ রিসোর্স। তাহলে এখন এই রাইস বোলে যখনই তাদের খিদা লাগে, তাদের কিন্তু খেতে হবে, বাট খাওয়ার জন্য তাদের একটা চপস্টিক লাগবে, ওকে। এখন পুরো টেবিলে ধরো 5টা চপস্টিক আছে, 5টা চপস্টিক হচ্ছে কি প্রত্যেকের ডান দিকে ধরো আছে, তাহলে 5 জন বসে আছে, 5 জনের কাছে 5টা চপস্টিক আছে, কিন্তু খেতে গেলে তার 2টা চপস্টিক লাগবে, তাই না? এখন ধরো তোমরা কি এটা ইমাজিন করতে পারছো, একটা রাউন্ড একটা ডাইনিং টেবিল, তার চারপাশে 5 জন বসে আছে, 5 জনের হাতের ডান দিকে একটা একটা করে চপস্টিক আছে। এখন কারো যদি খিদা লাগে, সে ফার্স্টে তার ডান দিকের চপস্টিক্সটা নিবে, দেন বাম দিকের চপস্টিক্সটা নিবে, তাহলে 2টা চপস্টিক হইলো, দেন সে রাইস বোল থেকে রাইস নিয়ে খেতে পারবে। সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো একজনের যদি খিদা লাগে, সে 2টা চপস্টিক পাবে, খেতে পারবে। 2 জনেরও যদি খিদা লাগে সাইমালটেনিয়াসলি একই সময়, তাহলে কি সে 2 জন 2টা করে 4টা, টোটাল যেহেতু 5টা আছে। কিন্তু খেয়াল করো, সাইমালটেনিয়াসলি যদি 5 জন ফিলোসফারের খিদা লাগে, তখন কি হবে? ফিলোসফাররা কিন্তু শর্ট পড়বে স্যার। সরি, চপস্টিকে শর্ট পড়বে তো সেটা ঠিকই আছে, বাট আমি দেখো যেটা বলতে যাচ্ছি যে সাইমালটেনিয়াসলি 5 জনের খিদা লাগার সম্ভাবনা নাই, বাট তারপরেও যদি কখনো সাইমালটেনিয়াসলি একই সাথে যদি 5 জনের
ফাইভ ফিলোসফার্স বিকাম হাংরি, তখন কি হবে? নিয়ম অনুসারে প্রত্যেকে তার ডান দিকে চপস্টিকটা কি করবে? অ্যাকোয়ার করবে। তাহলে প্রত্যেকে যখন ডান দিকেরটা অ্যাকোয়ার করবে, তাহলে পাঁচজনের ডান দিকেরটা অ্যাকোয়ার করলো। বাম দিকেরটা যখন নিতে থাকবে, ধরো এ ফিলোসফার সেটা ডান দিকেরটা নিয়েছে, বাম দিকেরটা যখন নিতে যাবে 5 নম্বর ফিলোসফার অলরেডি সেইটা কিন্তু নিয়ে হাতে বসে আছে। তাহলে এখন খেতে গেলে প্রত্যেকেরই কিন্তু কি 2টা চপস্টিক লাগবে। তার মানে প্রত্যেকের কাছে একটা করে আছে, আবার প্রত্যেকে ওয়েট করছে সেকেন্ড চপস্টিকের জন্য। কিন্তু সেকেন্ড চপস্টিক কি সিস্টেমে আছে? কোন চপস্টিক কি খালি আছে? নাই। তাহলে এই যে একটা কন্ডিশন, এটা হচ্ছে ডেডলক। তো তুমি এই ধরনের কন্ডিশন প্রসেস এক্সিকিউশন বা প্রসেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে। সো তোমাকে এই ধরনের প্রসেস বা এই ধরনের সিনারিও বা এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার সক্ষমতা থাকতে হবে। সো অপারেটিং সিস্টেম শুড প্রোভাইড সাম মেকানিজম ফর দিস টাইপ অফ ডেডলক হ্যান্ডলিং। আইদার অপারেটিং সিস্টেমকে এনশিওর করতে হবে যে কোনো ডেডলক স্টেটে যেতে না যায়, অথবা যদি সেটা না পারে, ডেডলকে যদি যায়, দেন তাকে এনশিওর করতে হবে যে ডেডলক যে হয়েছে সেটা ডিটেক্ট করা এবং সেখান থেকে বের হয়ে আসা। সো এগুলো আমরা ডিটেলস ডেডলক বলে একটা চ্যাপ্টারে পড়ব। সো অপারেটিং সিস্টেম প্রোভাইডস মেকানিজম ফর দিস টাইপ অফ ডেডলক হ্যান্ডলিং। ক্লিয়ার? দেন হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। সো মেমোরি ম্যানেজমেন্টে কি আছে? আমরা অলরেডি বলেছি যে টু এক্সিকিউট এ প্রোগ্রাম, দ্যাট মিনস টু রান এ প্রোগ্রাম, all or part of the instruction must be in memory. নরমালি প্রথম দিকে পুরোটাই মেমোরিতে থাকতে হইতো, পরে ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট আসার পর ফুল অংশটা না থাকলেও হয়, যেই পেজটা রান করছি প্রোগ্রামের সেই অংশটা মেমোরিতে অবশ্যই থাকতে হবে, মেইন মেমোরিতে, দ্যাট মিনস RAM-এ। All or part of the data that is needed by the program, that also must be in memory. And memory management actually determines what is in memory and when. কখন মেমোরিতে কোথায় কি আছে সেটার একটা ট্র্যাক রাখা, সেটাই হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। and that is needed for CPU utilization optimization. So optimizing CPU utilization and computer response to the user, এই জিনিসগুলির জন্য অপারেটিং সিস্টেমকে অবশ্যই মেমোরি ম্যানেজমেন্টের activities কি কি অপারেটিং সিস্টেমে? First of all, keeping track of which parts of memory are currently being used or by whom. তার মানে কে মেমোরির কোন অংশ এখন অ্যাক্সেস করছে, দ্যাট মিনস কোন অংশে কোন প্রোগ্রাম লোড হয়েছে সেটার একটা ট্র্যাক থাকতে হবে অপারেটিং সিস্টেমের কাছে। Number 2, deciding which processes or parts thereof and data to move into or out of memory. তাহলে আগে আমরা বললাম যে হার্ড ডিস্ক থেকে কোনো কিছু রান করতে হলে সেটা মেমোরিতে নিতে হবে। এখন একটা রান করার পর নেক্সট আরেকটা যখন তুমি নিবা, মেমোরি যদি অলরেডি ফুল হয়ে যায়, তাহলে তোমাকে ডিসাইড করতে হবে মেমোরির কোন প্রোগ্রামটাকে আবার আমি হার্ড ডিস্কে নিয়ে আসবো আর কোনটাকে হার্ড ডিস্ক থেকে আবার মেমোরিতে নিব। সো ডিসাইডিং হুইচ প্রসেস অর পার্টস দেয়ারঅফ এন্ড ডাটা টু মুভ ইনটু এন্ড আউট অফ মেমোরি। আর লাস্ট বাট নট লিস্ট, allocating and deallocating memory space as needed. তোমার প্রোগ্রাম রান করার জন্য তোমার কিছু মেমোরি লাগতেই পারে। যেমন আমরা ধরো মাঝে মাঝে প্রোগ্রামে স্ট্যাটিক মেমোরি ডিফাইন করি বাই ইউজিং অ্যারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা সি বা প্যাসকেল করে আসছে তোমরা জানো যে অ্যারের মাধ্যমে আমরা ধরো আমার এখন 20টা বাইট ডিফাইন করা দরকার, আই ক্যান ডিফাইন ইট ইউজিং অ্যারে। এই যে আমি ডিফাইন করলাম, সেক্ষেত্রে আমাকে কিন্তু প্রোগ্রাম রান করার সময় 20 বাইট ডাটা আমার জন্য সে কোনো একটা লোকেশনে রেখে দেবে। এই যে অ্যালোকেশন এন্ড ডিঅ্যালোকেশন, আবার যখন আমার প্রোগ্রাম শেষ ওই 20 বাইট ডাটা কিন্তু আবার অপারেটিং সিস্টেম নিয়ে নেবে, কারণ আমার এই মেমোরি যে রিসোর্স দ্যাট ইজ ফাইনাইট, ওকে, দ্যাট ইজ constricted, so or constraint. So allocating and deallocating memory space as needed, that is also the responsibility of the operating system. এখন পরীক্ষাতে কিন্তু তোমার অপারেটিং সিস্টেমের রেসপন্সিবিলিটি যদি বলে, তাহলে তোমার যে জেনারেল রেসপন্সিবিলিটিগুলি সেগুলি তোমাকে বলতে হবে। যেমন আমরা প্রথমেই বলেছি অপারেটিং সিস্টেম ওয়ার্কস অ্যাজ এ ইন্টারমিডিয়ারি বিটুইন দ্য ইউজার এন্ড দ্য ইউজার প্রসেস হার্ডওয়্যার। তারপর আমরা বলেছি ইট ওয়ার্কস অ্যাজ এ ফেলিসিটেটর, ফেলিসিটেট দ্য প্রোগ্রাম, তাই না, টু হেল্প অর টু প্রোভাইড অ্যান এনভায়রনমেন্ট টু এক্সিকিউট দ্য প্রোগ্রাম। তাহলে সেগুলি হচ্ছে জেনারেল।
কিন্তু আমি যদি স্পেসিফিক বলি যে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য অপারেটিং সিস্টেম রিলেটেড টু প্রসেস ম্যানেজমেন্ট, তাহলে আমি যখন উল্লেখ করে দিলাম প্রসেস ম্যানেজমেন্ট, তখন শুধুমাত্র প্রসেস ম্যানেজমেন্ট রিলেটেড এই 5টা অ্যাক্টিভিটিস বলতে হবে। সেখানে কিন্তু প্রথম দিকে যে অপারেটিং সিস্টেম ওয়ার্কস অ্যাজ এ রিসোর্স ম্যানেজার, অপারেটিং সিস্টেম ওয়ার্কস অ্যাজ এ কন্ট্রোল প্রোগ্রাম, সেগুলি বললে হবে না। সবাইকে আমার কথা বুঝতে পারছো? Similarly, আমি যদি বলি যে describe বা mention the activities of an operating system related to memory management, তাহলে তুমি memory management related এই 3টা যে activities সেটাই শুধু বলতে হবে, অন্যগুলো এখানে বলার কোনো প্রয়োজন নাই। সেগুলো বললেও মার্কস পাবা না যদি না এই 3টা বলো। সবাই ক্লিয়ার? নেক্সট, ওকে, নেক্সট আমরা যে জিনিসটা এখানে আলোচনা করছি সেটা হচ্ছে স্টোরেজ ম্যানেজমেন্ট। So operating system provides uniform and logical view of information storage. It abstracts the physical properties to the logical storage unit, which is called file. আমরা জানি যে each storage medium is controlled by a device or device controller, a disk drive or tape drive or whatever, এবং this storage medium actually vary according to some properties like access speed, capacity, data transfer rate, access method, whether it is sequential or random. তাহলে এক একটা স্টোরেজ মিডিয়াম এক এক ধরনের, প্রপার্টি এক এক ধরনের। তাহলে অপারেটিং সিস্টেম কিন্তু এই সব কিছুকে অ্যাবস্ট্রাক্ট বা হিডেন করে রাখে ফ্রম দ্য ইউজার। আমার কে কোন ভাবে কাজ করছে ইভেন অপারেটিং সিস্টেমের জানার দরকার নেই, সেটা হচ্ছে ডিস্ক ড্রাইভার যেটা বা ডিস্ক কন্ট্রোলার সে জানবে। সো তুমি এখন হার্ড ডিস্কেই কোনো একটা ইনফরমেশন রাখো কিংবা ফ্লপিতে রাখো বা সিডি রমে রাখো বা যেখানে তুমি রাখো, তুমি ইনফরমেশন রাখার সময় সেটার জন্য যে ইউনিট, কোন ইউনিট হিসেবে রাখো, এটা হচ্ছে অ্যাজ এ ফাইল। আইদার সেটা টেক্সট ফাইল হতে পারে, সেটা ইমেজ হতে পারে, ইমেজ বা ইমেজ ফাইল, অথবা সেটা অডিও হতে পারে, অডিও ফাইল, ভিডিও হতে পারে, ভিডিও ফাইল। সো ফাইল হিসাবে আমরা কোনো একটা ইনফরমেশনকে অপারেটিং স্টোরেজ মিডিয়ামের মধ্যে স্টোর করি। And then those files can be organized into directories or folder. Unix আমরা বলি ডিরেক্টরি, উইন্ডোজ আমরা বলি ফোল্ডার। ফোল্ডারে তুমি অর্গানাইজ করে রাখতে পারো যে 20টা ফাইল একই টাইপের, আমার মনে হচ্ছে যে এটা রিলেটেড টু NSU, ওকে, এটাকে আমি একটা NSU নামে একটা ফোল্ডার দিয়ে সেটার ভিতরে এই ফাইলগুলি রাখলাম। সবাই আমার কথা বুঝতে পারছো? Yes, sir. So file system management. So files usually organized into directories and access control on most system to determine who can access what. সেটাও file system management এর উপর নির্ভর করে। So operating system activities related to file system management includes creating and deleting files and directory. ফাইল এবং ডিরেক্টরি বা ফোল্ডার ক্রিয়েট করা, ডিলিট করা, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের রেসপন্সিবিলিটি। প্রিমিটিভস টু ম্যানিপুলেট ফাইলস এন্ড ডিরেক্টরিজ। প্রিমিটিভস বলতে অনেক সময় আমরা কোনো ফাইলে ধরো রাইট অ্যাক্সেস দেই, কোনোটাতে শুধু রিড, কোনোটাতে রিড রাইট বোথ। এই টাইপের যে প্রিমিটিভস টু ম্যানিপুলেট ফাইলস এন্ড ডিরেক্টরিজ, সেগুলি হচ্ছে অপারেটিং সিস্টেমের অ্যাক্টিভিটিস। ম্যাপিং ফাইলস অন টু সেকেন্ডারি স্টোরেজ and backup files onto stable non-volatile storage media. এগুলি হচ্ছে অপারেটিং সিস্টেমের রেসপন্সিবিলিটিস or activities related to storage management. আচ্ছা, স্টোরেজ ম্যানেজমেন্টের মধ্যে বাস স্টোরেজও কিন্তু পড়ছে। আমরা এর আগে দেখেছি স্টোরেজের মধ্যে র্যাম, স্টোরেজের মধ্যে সেকেন্ডারি স্টোরেজ অ্যাজ ওয়েল এজ মাস স্টোরেজ। সেকেন্ডারি স্টোরেজের আরেক নাম হচ্ছে মাস স্টোরেজ। কিন্তু ক্যাশ যেই মেমোরি, দ্যাট ইজ নট controlled or not actually managed by the operating system, সেটা managed by hardware. The mass storage management এর মধ্যে আমরা যেটাকে বলছি যে হার্ড ডিস্ক বা এই ধরনের ডিস্ক, usually disk which are used to store data that does not fit in main memory or that data which must be kept for a long period of time. Permanently ধরো আমি একটা করি, পার্মানেন্টলি বলতে তো সারা জীবন জন্য থাকবে না, হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে যা চলে যাবে, বাট একটা লং পিরিয়ড অফ টাইমের জন্য যদি আমি স্টোর করতে চাই, দেন উই নিড মাস স্টোরেজ। সো দ্য প্রপার
Because the entire speed of the computer operation hinges on these subsystems and its algorithm. ফলে ধরো তুমি তোমার একটা সিস্টেম তুমি ডিজাইন করছো, কম্পিউটার সিস্টেম তুমি বানাচ্ছ, তুমি বাজার থেকে গিয়ে একদম কোর i9 10th জেনারেশন বা 11th জেনারেশন কিনে নিয়ে আসলা, র্যাম নিয়ে আসলা একদম সাম গিগাবাইট, 16 ধরো গিগাবাইট, বাস স্পিড অনেক বেশি, এরকম র্যাম নিয়ে আসলা। কিন্তু হার্ড ডিস্ক কেনার সময় তুমি একদম ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা নর্মাল যে আমাদের হার্ড ডিস্ক বলতে আমরা যেটা বুঝি সেই হার্ড ডিস্ক কিনে নিয়ে আসলাম। তাহলে এই যে তুমি এত দাম দিয়ে সিপিইউ এবং র্যাম কিনলা, সেটার জন্য যেই স্পিডের অ্যাডভান্টেজটা তোমার পাওয়ার কথা, ইউ উইল নট গেট দ্যাট স্পিড বিকজ অফ ইয়োর হার্ড ডিস্ক মাস স্টোরেজ ডিভাইস। এটাই আসলে দেখা যাবে এন্টায়ার স্পিড তোমার কম্পিউটারের এইখানে এসে আটকে যাবে, কারণ হার্ড ডিস্কের স্পিড খুবই কম এবং তার চেয়ে হয়তো কিছুটা ভালো তুমি পারফরমেন্স পাবা ইফ ইউ ইউজ এসএসডি ডিভাইস। ভালো না, অনেক ভালো পারফরমেন্স পাবা যদি ইফ ইউ ইউজ এসএসডি বা সলিড স্টেট ডিভাইস, ওকে, বা এসএসডি হার্ড ডিস্ক যেগুলি, এসএসডি ড্রাইভ যেগুলি, সেগুলি যদি তুমি ইউজ করো ইউ উইল গেট বেটার পারফরমেন্স, ওকে। সো অপারেটিং সিস্টেম অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি পড়ছে রিলেটেড টু মাস স্টোরেজ ম্যানেজমেন্ট, আচ্ছা ফ্রি স্পেস ম্যানেজমেন্ট, হার্ড ডিস্কে যে ফ্রি জায়গাগুলি থাকে সেগুলো কিভাবে ম্যানেজ হবে সেটা অপারেটিং সিস্টেমের রেসপন্সিবিলিটিস, স্টোরেজ অ্যালোকেশন, কাউকে কোন কোন জায়গায় সে অ্যালোকেট করবে, and disk scheduling, okay, so these are the operating system activities related to mass storage. এর বাইরে some storage you don't need to be fast, যে স্টোরেজ গুলি তোমরা আর্কাইভাল পারপাসে ইউজ করো, তুমি যদি একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করো, যেখানে হয়তো তুমি তোমার বার্থডে সেলিব্রেশনের ছবিগুলি রেখে দিয়েছো, সেটা তার প্রতিদিন তুমি অ্যাক্সেস করো, হয়তো বছরে একদিন বা দুদিন অ্যাক্সেস করো, তো সেই ধরনের টারশিয়ারি যে ডিভাইসগুলি, they don't need to be fast. So tertiary storage include optical storage or magnetic tape, but they still must be managed. Sometimes they are managed by the operating system, sometimes they are managed by some third-party application, okay. And this type of tertiary storage devices varies between ORM means write once, read many times, and read write. সবাই আমার কথা বুঝতে পেরেছো? বলো। স্পিডের কথাটা যে বললেন না, সেটা আমরা তো সেই স্পিডের উপর যদি ডিপেন্ডেন্ট করে থাকি, দেন আমাদের তো সিস্টেমের হিটিং ইস্যুটা বেড়ে যায় না? যত স্পিড কি ইস্যু? হিটিং ইস্যু। হ্যাঁ, সিস্টেম যখন আমরা চালাচ্ছি, যখন বেশি ফাস্টের দিকে চিন্তা ভাবনা করতেছি, হ্যাঁ, তো আমরা আগে পড়ে আসছি স্যার, যত আমাদের রেজিস্টার যত ইউজ করা হচ্ছে, তো আমাদের সেই হিটিং ইস্যুটা কিন্তু বাড়তেছে আগে থেকে। হ্যাঁ, বাট সেটার জন্য তোমাকে অবশ্যই প্রপার হিটিং নিতে হবে। আমাদের যে কেসিংগুলি ইউজ করব, তুমি যদি এখন কোর i9 11 জেনারেশন বা এই যে জেনারেশনটা বাড়তেছে, সেখানেও কিন্তু এই পাওয়ারের ইস্যুগুলি তারা হ্যান্ডেল করছে। আগে হয়তো যেখানে তোমার বেশি পাওয়ার লাগতো, এখন তারা ফেব্রিকেশন টেকনোলজি চেঞ্জ করে লো পাওয়ার সিমোস বা লো পাওয়ার ট্রানজিস্টর যেগুলি, সেগুলি ইউজ করছে, ফলে তোমার পাওয়ার তখন কম লাগছে, হিটিং সেই পরিমাণে লাগছে না। মানে এখন তো আর ইমপ্রুভমেন্টটা আগে যেরকম ধরে ইমপ্রুভমেন্টটা ছিল কি, কত বিট বাড়বে, 16 বিট থেকে 32 বিট, 32 বিট থেকে 64 বিট আর্কিটেকচার আসলো, তারপরে কিন্তু আর বাড়ছে না, 128 বিট বা এরকম কিন্তু আর বাড়ছে না। এখন কিন্তু অন্য জায়গায় ইমপ্রুভমেন্টগুলি হচ্ছে। সেই ইমপ্রুভমেন্টগুলি আইদার এই যে তুমি যেটা বললা যে পাওয়ার, এখন যেহেতু আমরা সব ডেস্কটপ থেকে শুরু বাদ দিয়ে আমরা এখন ল্যাপটপ বা মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্টের দিকে যাচ্ছে, এবং সেসব মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্টে দে আর ব্যাকড আপ বাই ব্যাটারি পাওয়ার। তাহলে সেক্ষেত্রে আমার ডিজাইনটা এমন আমরা করার চিন্তা করছি যাতে পাওয়ার কম লাগে, কারণ ব্যাটারি পাওয়ার যদি বেশি লাগে তাহলে তো ব্যাটারিতে তুমি বেশিক্ষণ চালাতে পারবে না। তো সেই দিকে তখন ইমপ্রুভমেন্টটা যাচ্ছে, ওকে। আগে যেরকম ধরো হার্ড ডিস্ক, আমরা যেটা বললাম ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, দেখা গেল যে সেটার জন্য আমার যতই প্রসেসর স্পিড বাড়াই না কেন, এই ম্যাগনেটিক হার্ড ডিস্কের এক্সেস স্পিড কম। তখন আবার ফোকাসটা গেল যে ওকে, হাউ টু ইমপ্রুভ দ্যাট এরিয়া। তখন এই হার্ড ডিস্কের জায়গায় এখন চলে আসছে, ম্যাগনেটিক হার্ড ডিস্কের জায়গায় এখন চলে আসছে হচ্ছে এসএসডি ডিভাইস। সো ইমপ্রুভমেন্টটা এই দিকে হচ্ছে, নট ইন বেসিক সিপিইউ। সবাই আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার একটা সফটওয়্যার যখন আমার একটা সিপিইউ এর কোর ইউজ করতে যাচ্ছে, তো সেই সময় যে আমাকে ওএস এর উপর
কতটা ডিপেন্ডেন্ট থাকতেছে সেটা? কোনো একটা সফটওয়্যার কোন একটা সফটওয়্যার যে আমার সিপিইউ কোর ইউজ করতে চাচ্ছি, যেমন আমার যদি 4 কোর প্রসেসর থাকে বা ডুয়াল কোর প্রসেসর থাকে, আমার হ্যাঁ যদি সফটওয়্যার পুরো কোরটা যদি ইউজ করতে চাই, তো আমার এখানে ওএস কি হিসেব, মানে ওএস কতটুকু কাজ করতেছে, আমার অপারেটিং সিস্টেম আসলে কতটুকু কাজ করতেছে? তুমি তো সফটওয়্যার কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করবা, তাই না? জি দেন স্যার। সেই ল্যাঙ্গুয়েজের জন্য তুমি যে কম্পাইলারটা ইউজ করবে, দ্যাট কম্পাইলার উইল বি অপারেটিং সিস্টেম স্পেসিফিক। যে তুমি সেটা উইন্ডোজের জন্য ইউজ করলে তার জন্য একভাবে কম্পাইল করতে হবে, আবার তুমি যদি লিনাক্সের জন্য ইউজ করো তাহলে সেটা অন্যভাবে কম্পাইল করতে হবে। একই প্রোগ্রাম তো সব অপারেটিং সিস্টেমে একইভাবে চলবে না। তুমি কম্পাইলার টু কম্পাইলার সেটা তখন তুমি লিনাক্সের কম্পাইলার দিয়ে সেটাকে কম্পাইল করতে হবে যদি লিনাক্স মেশিনে চালাতে চাও। ওকে, সেটা হচ্ছে একটা দিক। আর আরেকটা কি বললা, যে কোড, যে সবগুলি কোড সে ইউজ করতে পারবে কি পারবে না, সেটার জন্য হচ্ছে প্রোগ্রামটা যখন লিখবা, আমি যদি প্যারালালাইজেশনের অপশনটাই আমার কম্পিউটারে মানে আমার প্রোগ্রামিং এ রাখতে চাই, যে ওকে আমার যদি 8টা প্রসেসর থাকে, আমি চাই যে আমার অ্যাপ্লিকেশনটা 8টা প্রসেসরে সাইমালটেনিয়াসলি রান করুক, আমি যাতে এই 8টা প্রসেসর থাকার যে অ্যাডভান্টেজটা সেটা নিতে চাই, তাহলে আমার প্রোগ্রামটা লেখার সময় এমনভাবে লিখতে হবে যাতে এটা সাপোর্ট করে প্যারালালাইজেশন। যেমন আমি বললাম যে সাপোজ একটা এক্সাম্পল হিসেবে বললাম যে তোমার প্রোগ্রামে তোমার টাস্কটা হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত যোগ করা। এখন তুমি যদি একটা ফর লুপ ইউজ করো যে 1000, তাহলে সে কিন্তু ফর লুপ তো আর 2টা প্রসেসরে রান করাচ্ছে না, সে একটা প্রসেসরে কিন্তু সেটা রান করাবে। বাট তুমি যদি এখন প্রোগ্রামটাকে ডিজাইন করে এইভাবে যে না, আমি প্রোগ্রামের 2টা অংশ করলাম, একটা অংশ 1 থেকে 500 পর্যন্ত যোগ করবে, আরেকটা অংশ 501 থেকে 1000, এবং এই দুটার মধ্যে কোনো ধরনের সম্পর্ক নাই। দেন তুমি যদি ওখানে ইনস্ট্রাকশনটা দিয়ে দাও তোমার কম্পাইলারকে, যে ওকে তোমার যদি মোর দেন 1 প্রসেসর থাকে, তাহলে ওই মোর দেন 1 প্রসেসরে, ধরো সাপোজ 2টা প্রসেসর আছে, তাহলে 2টা প্রসেসরে আমার এই অংশ কোডের এই অংশ প্যারালালি রান করবে, তখন সে 2টা কোডে 2টা অংশ প্যারালালি রান করবে। আদারওয়াইজ তুমি যদি ওই কমান্ডটা বা ওই যেটাকে আমরা বলি কি বলি কি কমান্ড বলি, ধরো একদম প্রথমে যে আমরা ইনক্লুড লিখি সিতে, এটাকে কি বলে, ডাইরেক্টিভ বলে না? স্যার প্রিপ্রসেসর ডাইরেক্টিভ। হ্যাঁ, এরকম ডাইরেক্টিভ আছে কিছু, সেই ডাইরেক্টিভগুলো ইউজ করতে হবে যাতে সে তখন তোমার এই মাল্টিপল প্রসেসর থাকার সুবিধাটা নিতে পারে। তুমি যদি সেই ডাইরেক্টিভগুলো ইউজ না করো, তাহলে সে নর্মাল সে একটা সিঙ্গেল প্রসেসর ধরে নিয়েই তুমি যদি তোমার প্রোগ্রামটা লেখো, তাহলে সে একটা সিঙ্গেল প্রসেসরে রান করাবে, যদিও তোমার ধরো মানে সিস্টেমে হয়তো 4টা প্রসেসর আছে, বাকিগুলো আইডিয়ালি বসেই থাকে। দ্যাটস ওয়াই আমরা বলছি যে তোমাকে শুধু প্রসেসর বা হার্ডওয়্যার থাকলেই হবে না, সফটওয়্যারটা যখন ডিজাইন করবা, প্রোগ্রামিংটা যখন লিখবা, সেই লেখাটার মধ্যে তোমাকে প্যারালালাইজেশনের কনসেপ্টটা ইনক্লুড করতে হবে যদি তুমি প্যারালালি রান করাতে চাও। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এরকম কিছু আমরা দেখব যখন আমরা প্রসেস চ্যাপ্টারটা পড়বো, সেখানে যে কিভাবে এইরকম প্রসেস সিনক্রোনাইজেশন বা মাল্টিপল প্রসেস সাইমালটেনিয়াসলি রান করানো যায়, প্যারালালাইজেশন কিভাবে করা যায়, কি কি টাইপের ডিরেক্টিভ আছে অ্যাভেলেবেল, যেগুলি দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, এখন আমরা এই যে হায়ারার্কিটা দেখলাম, মেমোরি হায়ারার্কি, সেই মেমোরি হায়ারার্কিতে আমরা যদি পারফরম্যান্স দেখি অফ ভেরিয়াস লেভেলস অফ স্টোরেজ, তাহলে আমরা এখানে লেভেল 1-এ হচ্ছে রেজিস্টার as a storage device, level 2-তে হচ্ছে ক্যাশ, দেন লেভেল 3-তে হচ্ছে মেমোরি, মেইন মেমোরি বা RAM, লেভেল 4-এ হচ্ছে সলিড স্টেট ডিস্ক এসএসডি ড্রাইভ, 5-এ হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক। এমনও হতে পারে যে তোমার কম্পিউটার হয়তো লেভেল 4 স্টোরেজ মিডিয়া নাও থাকতে পারে, সলিড স্টেট ডিস্ক নাই, সরাসরি ম্যাগনেটিক ডিস্ক, সেটাও হতে পারে। আচ্ছা, এখানে জাস্ট একটা পারফরম্যান্স কম্পারিজন করেছে। টিপিক্যাল সাইজ যদি আমরা চিন্তা করি, রেজিস্টার বেশিরভাগ ক্ষেত্রে লেস দেন 1 কিলোবাইট, 1 কিলোবাইটের বেশি কখনোই কোনো রেজিস্টার হয় না। টোটাল সাইজ ক্যাশ লেস দেন 16 MB। ওকে, সো লেটেস্ট সিপিইউ গুলিতে হয়তো আমরা 4 MB ক্যাশ, লেভেল 1 লেভেল 2 ক্যাশ মিলে হয়তো পাই। মেইন মেমোরি দেওয়া আছে লেস দেন 64 GB, আমাদের এখনকার হাইয়েস্ট হয়তো 16 GB বা যাই না 32 GB হয়তো সাপোর্ট দিতে পারো, কিন্তু তোমার খরচটাও সেই হিসাবে বাড়বে, 16 GB 2টা স্লট লাগাতে হবে।
সো মেইন মেমোরি সাইজ টিপিক্যাল হচ্ছে less than 64 GB, সলিড স্টেট ডিস্ক less than 1 TB, সো 512 কমন, 1 TB ও আছে। ম্যাগনেটিক ডিস্ক 2 TB 4 TB পর্যন্ত এখন আছে, বাট আমরা এখানে বলছি less than 10 TB। সো দিস আর দ্য টিপিক্যাল সাইজ। ইমপ্লিমেন্টেশন টেকনোলজি, কোন ধরনের স্টোরেজ কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করেছি। সো রেজিস্টার্স, দে আর কাস্টম মেমোরি উইথ মাল্টিপল পোর্ট, CMOS, cache on chip or off chip. Normally they built using CMOS SRAM, static RAM. Main memory সেক্ষেত্রে হচ্ছে CMOS, এটা SRAM হবে না, এটা DRAM হবে, CMOS DRAM. Solid state disk, they are implemented using flash memory technology. Magnetic disk, they are implemented using magnetic technology. Access time, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি ন্যানোসেকেন্ডে চিন্তা করি তাহলে 0.25 to 0.5 ন্যানোসেকেন্ড, ন্যানোসেকেন্ড মানে হচ্ছে 10 to the power -9 সেকেন্ড। সো যদি আমরা ফ্রিকোয়েন্সিতে দেখি, স্পিডে, CPU স্পিডে, তাহলে f equals t equals to 1 upon f, so by f equals to 1 upon t, so 1 upon 10 to the power -9, which means 10 to the power +9, আর 10 to the power +9 মানে হচ্ছে গিগাহার্টজ। তাহলে দেখো আমাদের CPU যে স্পিড, রেজিস্টার গুলি মোটামুটি আমরা সেই স্পিডে অ্যাক্সেস করতে পারছি। আমার যদি 0.25 থেকে 0.5 হয়, তার মানে আমার CPU হচ্ছে 250 মেগাবাইট বা মেগাহার্টজ থেকে 500 মেগাহার্টজ। ওকে, তাহলে এখন গিগাহার্টজ স্পিডেও আছে। সো গিগাহার্টজ যদি আমরা চিন্তা করি তাহলে ওই রেজিস্টারগুলিরও অ্যাক্সেস স্পিড মোটামুটি ওইরকম। ক্যাশের ক্ষেত্রে দেখো 0.5 থেকে 25, মানে আরেকটু কম। মেইন মেমোরি আরো কম, অ্যাক্সেস টাইম বেশি বা স্পিড কম, 80 to 250 ন্যানোসেকেন্ড। সলিড স্টেট ডিস্কের অ্যাক্সেস টাইম হচ্ছে 25,000 to 50,000, whereas in hard disk or magnetic disk it is 50 lakh nanosecond, বা 5 into 10 to the power 6 nanosecond. So 10 to the power 6 nano হচ্ছে 10 to the power -9, 6 আর -9 -3, তার মানে সাম কি মিলিসেকেন্ড। সো মিলিসেকেন্ড স্পিডে তুমি ম্যাগনেটিক ডিস্কে অ্যাক্সেস করতে পারবে, এর চেয়ে ফাস্টার পারবা না। ব্যান্ডউইথ হিসাবে যদি আমরা চিন্তা করি, megabyte per second, so 20,000 megabyte per second to 1 lakh megabyte per second. এক্ষেত্রে ক্যাশ হচ্ছে 5,000 to 10,000, মেইন মেমোরি 1,000 to 5,000, সলিড স্টেট হচ্ছে 500 মেগাবাইট, whereas হার্ড ডিস্ক হচ্ছে 20 to 150, হাইয়েস্ট রিভলিউশন পার সেকেন্ড স্পিডে যে হার্ড ডিস্কগুলি, সেগুলিতে হয়তো তুমি 150 মেগাবাইট পার সেকেন্ড অ্যাক্সেস করতে পারো। ম্যানেজড বাই, কোন স্টোরেজ কে ম্যানেজ করে? আমরা জানি রেজিস্টার্স আর অ্যাকচুয়ালি ম্যানেজড বাই কম্পাইলার। ক্যাশ টোটালি ম্যানেজড বাই হার্ডওয়্যার। মেইন মেমোরি, সলিড স্টেট এন্ড ম্যাগনেটিক ডিস্ক, দে আর ম্যানেজড বাই অপারেটিং সিস্টেম। সবাই ক্লিয়ার? Yes, sir. তারপর হচ্ছে ব্যাকড বাই, সো কোন মেমোরিকে কে ব্যাক করে? রেজিস্টারকে ব্যাক করে হচ্ছে ক্যাশ। সো রেজিস্টারে তুমি কিছু না পাইলে খুঁজবা হচ্ছে ক্যাশে গিয়ে, ক্যাশে কিছু না পাইলে খুঁজবা হচ্ছে মেইন মেমোরি। দ্যাট মিনস ক্যাশ ইজ ব্যাকড বাই মেইন মেমোরি, মেইন মেমোরি ইজ ব্যাকড বাই ডিস্ক। সো আমরা যদি এই সেটিংটা চিন্তা করি তাহলে এক্ষেত্রে দিস মেইন মেমোরি ইজ ব্যাকড বাই সলিড স্টেট ডিস্ক, দিস সলিড স্টেট ডিস্ক ইজ ব্যাকড বাই ম্যাগনেটিক ডিস্ক, এন্ড দিস ম্যাগনেটিক ডিস্ক ইজ ব্যাকড বাই CD-ROM ডিস্ক অর টেপ ড্রাইভ। ওকে, বাট অনেক সময় তোমার কম্পিউটারে এই 4 নম্বর লেভেল অফ স্টোরেজ নাও থাকতে পারে, সলিড স্টেট ডিস্ক নাও থাকতে পারে, সরাসরি ম্যাগনেটিক ডিস্ক। সেক্ষেত্রে মেইন মেমোরি ইজ ব্যাকড বাই ম্যাগনেটিক ডিস্ক। দ্যাটস ওয়াই এখানে শুধু ডিস্ক উল্লেখ করা হয়েছে, আলাদা করে ম্যাগনেটিক ডিস্ক বা সলিড স্টেট ডিস্ক উল্লেখ করা হয়নি। আচ্ছা, আরেকটা ব্যাকড মানে তুমি ব্যাকআপ কোথায় পাবা? মানে তুমি তো তোমার যে রেজিস্টারে যে জিনিসগুলি আছে, ঠিক আছে, সেগুলি আসলে তুমি কোথা থেকে নিয়েছো? It's called backup. এটা ব্যাকআপ, ঠিক ব্যাকআপ হিসাবে, হ্যাঁ ব্যাকআপ। ব্যাকআপ বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোনো কারণে তুমি যদি তোমার এই স্টোরেজ লেভেলে কোনো কিছু খুঁজে না পাও, তাহলে তুমি কোথায় তোমার ইনস্ট্রাকশন বা ডাটা সার্চ করবা। যেমন রেজিস্টারে আমি কিছু না পাইলে কোথায় সার্চ করি? ক্যাশ। ক্যাশে যদি কিছু না পাই, মেইন মেমোরিতে। সো ক্যাশ ইজ ব্যাকড বাই মেইন মেমোরি।
মেইন মেমোরিতে কিছু না পাইলে সেটা কোথায় থাকবে? ডিস্ক। হার্ড ডিস্কে, তাই না? সো মেইন মেমোরি ইজ ব্যাকড বাই ডিস্ক। ওকে, আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদেরকে যে তোমার মানি ব্যাগ তোমার আলমারি আর ব্যাংকের মধ্যে, তাই না? যে ক্যাপাসিটিতে মানি ব্যাগ হচ্ছে সবচেয়ে কম, আমার ডেইলি যে খরচটা সেটা আমরা মানি ব্যাগে রাখি, তার চেয়ে একটু বেশি হলে সেটা আলমারিতে থাকে, তার চেয়েও বেশি হলে সেটা ব্যাংকে থাকে। সো সেরকম আর কি ব্যাপারটা, যে রেজিস্টার তো 1 কিলোবাইটের চেয়ে কম, লিমিটেড। সো আমি রেজিস্টারে সবকিছু পাবো না। সো সেক্ষেত্রে আমার যদি কোনো কিছু নিতে হয় নতুন করে, তাহলে সেটা আমি ক্যাশ থেকে আবার রেজিস্টারে আনবো। সো রেজিস্টার ইজ ব্যাকড বাই ক্যাশ। ক্লিয়ার? ক্লিয়ার। এন্ড সো এখানে বলো স্যার, ওখানে হচ্ছে সলিড ডিস্ক আর হচ্ছে আরেকটা যেটা ছিল ম্যাগনেটিক ডিস্ক, এটাকে আমরা এসএসডি অথবা এইচডিডি কে রেফার করতেছি এখানে। এসডিডি, হ্যাঁ, সলিড স্টেট ডিস্ক হচ্ছে এসএসডি আর ম্যাগনেটিক ডিস্ক হচ্ছে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, দেন দেয়ার ইজ অ্যানাদার কনসার্ন, সেটা হচ্ছে মাইগ্রেশন অফ ডাটা ফ্রম ডিস্ক টু রেজিস্টার। তাহলে একটু আগে আমরা বললাম যে নর্মালি আমরা যখন ডাটাটা রাখি, আমরা ডাটাটা ধরো হার্ড ডিস্কে রাখলাম, কিন্তু ডাটাটা যখন আমি অ্যাক্সেস করব হার্ড ডিস্ক থেকে আমি অ্যাক্সেস করতে পারি না। আমি বলতে সিপিইউ ডাটাটা অ্যাক্সেস করবে ফ্রম দা হার্ডওয়্যার রেজিস্টার, বা যেটাকে আমরা বলি মেইন মেমোরি। তার মানে হার্ড ডিস্ক থেকে তাহলে সেই ক্ষেত্রে ডাটাটা আগে মেইন মেমোরিতে যেতে হবে। মেইন মেমোরি থেকে যখন অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করা মানে সেই ডাটাটা তোমাকে হার্ডওয়্যার রেজিস্টার নিতে হবে, বাট সেটা নেওয়ার সময় আমরা বলেছি তার একটা কপি সে ক্যাশে রেখে দেয়, সো দ্যাট নেক্সট টাইম যদি আবার এই ডাটাটা দরকার হয় তাহলে সে যাতে এই ক্যাশ থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারে। তাই তো? সবাই কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন ধরো তোমার যে ইনস্ট্রাকশনটা তুমি এক্সিকিউট করছো হার্ডওয়্যার মানে রেজিস্টারে, যে ইনস্ট্রাকশনটা সিপির মধ্যে এক্সিকিউট করছো, সেই ইনস্ট্রাকশনটা ধরো ইনক্রিমেন্ট এ। তাহলে ইনস্ট্রাকশনটা কি করছে? ইনক্রিমেন্ট এ মানে কি? এর ভ্যালু 1 সে বাড়াবে। তাহলে ইনিশিয়ালি ধরো এর ভ্যালু 5, তাহলে এইখানে যে হার্ড ডিস্কের ডাটাটা আছে সেটার ভ্যালু 5, এখানেও 5, এখানেও 5। ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট করলো তখন এখানে ভ্যালু হলো কত? 6। সবাই কি ক্লিয়ার? এখন এই যে তার আপডেটেড ভ্যালু, দ্যাট শুড বি রিফ্লেক্টেড অন ইচ স্টোরেজ মিডিয়াম। তার মানে এইটার ভ্যালু আপডেট হওয়ার সাথে সাথে তোমার ক্যাশের ভ্যালুটাকে আপডেট করতে হবে, মেইন মেমোরি ভ্যালুটাকে আপডেট করতে হবে, হার্ড ডিস্কের ভ্যালুটা আপডেট করতে হবে। কেন? কারণ ধরো তোমার যদি এখন 2টা সিপিইউ থাকে, প্রতিটা সিপিইউর জন্য তোমার ক্যাশ কিন্তু আলাদা, কিন্তু সবার জন্য হার্ড ডিস্ক সেম, মেইন মেমোরি আলাদা না। আমার যদি কোর 2টা মানে একটা আইসির মধ্যে 2টা সিপিইউ থাকে, সেক্ষেত্রে মেইন মেমোরিও কিন্তু একই হবে, হার্ড ডিস্কও একই হবে, সেক্ষেত্রে ক্যাশটা হচ্ছে আলাদা। এখন খেয়াল করো যে ওই সিপিইউটা যদি ওই একই হার্ড ডিস্ক থেকে ওই একই ডাটাটাকে সে আবার এক্সিকিউট করে, মানে ওই একই ডাটার উপর কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, আর ওই ডাটাটা যদি আপডেটেড না হয় তাহলে কিন্তু সে ভুল ডাটার উপর বা ভুল ইনফরমেশনের উপর ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, এবং দ্যাট উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট ডাটা ইনকনসিস্টেন্সি। সবাই আমার কথা বুঝতে পারছো? স্যার আরেকবার বলবেন? আচ্ছা, আমরা বলছি যে মাল্টি প্রসেসর এনভায়রনমেন্ট, যে তোমার সিস্টেমে একের অধিক প্রসেসর আছে, তাহলে যতটা প্রসেসর থাকবে, 2টা ধরো প্রসেসর আছে, তাহলে 2টারই কিন্তু রেজিস্টার আলাদা, 2টার ক্যাশ আলাদা, কিন্তু 2টার একই মেইন মেমোরি, একই হার্ড ডিস্ক। এখন ধরো একটা শেয়ার ডাটা এই 2টা সিপিইউ অ্যাক্সেস করছে, এখানে ধরো আরেকটা সিপিইউ আছে, এই শেয়ার ডাটাটা ধরো এ। এখন এই সিপিইউ যখন অ্যাক্সেস করছে এবং এই সিপিইউ যদি ওই এ ডাটার উপর কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, সাপোজ দ্যাট ইনস্ট্রাকশন ইজ ইনক্রিমেন্ট এ, তাহলে রেজিস্টারের ভ্যালুটা যখন সে ইনক্রিমেন্ট এ করবে, রেজিস্টারে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই চেঞ্জটা একই সাথে এই ক্যাশ, মেইন মেমোরি এবং হার্ড ডিস্কও হতে হবে। আদারওয়াইজ আরেকটা সিপিইউ যে আছে সে যদি ওই একই ডাটাটাকে এখন অ্যাক্সেস করতে চায়, তাহলে সে কিন্তু মোস্ট রিসেন্ট ভ্যালুটাকে অ্যাক্সেস করলো না, সে এই হার্ড ডিস্কেরটা যদি ততক্ষণে আপডেটেড না হয় তাহলে কিন্তু সে মোস্ট রিসেন্ট ভ্যালুটা এক্সিকিউট
এই অ্যাক্সেস করছে না, and that will create data inconsistency। তো সেটা এড়ানোর জন্য আমরা যেটা বলছি, এই যে ক্যাশ কোহেরেন্সি যে টার্মটা, যে দুইটার ক্যাশে, একটার ক্যাশে যদি কোনো একটা শেয়ার ডাটা আপডেটেড হয়, that should be updated onto the another processor's cache, এটাকে আমরা বলছি ক্যাশ কোহেরেন্সি। ক্যাশের ভ্যালুগুলি কোহেরেন্ট থাকতে হবে, একই থাকতে হবে। So in multiprocessor environment, it must provide cache coherency in hardware such that all CPU have the most recent value in their cache. সবাই আমার কথা বুঝতে পেরেছো? Yes, sir. The same situation will be more complex in distributed environment. And distributed environment আমরা কি বলেছি, যে অনেকগুলি সিস্টেম loosely coupled and they work together like a single system. Okay, তাহলে and they are connected using a SAN by storage area network, তার মানে তাদের হার্ড ডিস্ক কমন and they are connected with the storage area network, but প্রত্যেকের ক্যাশ কিন্তু আলাদা, প্রত্যেকের র্যাম কিন্তু আলাদা। সো হার্ড ডিস্ক থেকে কোনো একটা ডাটা নিয়ে যখন তারা কাজ করবে কোনো একটা প্রসেসর, এবং সেই ডাটাটাকে যদি সে আপডেট করে, সেই আপডেটেড ডাটাটা অন্য অন্য প্রসেসরের যে লোকাল মেমোরি সেখানে কিন্তু আপডেটেড হতে হবে, রিফ্লেক্টেড হতে হবে, and that is more complex than the multi-processor environment। কারণ এক্ষেত্রে সিস্টেমগুলি একই লোকেশনে নাও থাকতে পারে, ভিন্ন ভিন্ন লোকেশনে, জিওগ্রাফিক্যালি ডিস্টেন্ট লোকেশনে থাকতে পারে। তো there should be some mechanism so that every CPU access the most recent value in their cache। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা, তাহলে আমরা ভবিষ্যতে যদি ক্যাশ নিয়ে আলোচনা করি ডিটেইলসে, in that case আমরা দেখব there are some solutions which deals with this type of cache coherency problem। এরপর IO subsystem। One purpose of operating system is to hide the peculiarities of hardware devices from the user। কারণ এক এক হার্ডওয়্যার ডিভাইস এক এক ধরনের, তাদের যে ইমপ্লিমেন্টেশন বা তাদের যে ডিফারেন্ট বা ভেরিং টেকনোলজি, সেটা অপারেটিং সিস্টেম আমাদের ইউজারের কাছ থেকে হাইড করে রাখে, যে কিবোর্ড কিভাবে চলে আর মাউস কিভাবে চলে বা একটা প্রিন্টার কিভাবে চলে, এক এক রকম, তার টেকনোলজি আলাদা। তা আমাদের সেটা ডিটেল জানার দরকার নেই, বিকজ operating system hides all those from us। So the IO subsystem of an operating system is responsible for memory management of the IO। তাহলে IO memory management আমরা বলেছি যে IO memory management কি, IO যে কোনো একটা IO অপারেশন বলতে আমরা বুঝাই যে কোনো একটা ইনপুট আউটপুট ডিভাইস থেকে তার যে নিয়ারেস্ট যেই ডিভাইস কন্ট্রোলারের সাথে সে কানেক্টেড থাকে, আমরা বলেছি there is a temporary storage device or storage arrangement on that device controller, যেটাকে আমরা বলি বাফার। তাহলে কোনো একটা আইও অপারেশন মানে হচ্ছে সেই ডিভাইস থেকে তার সে যে ডিভাইস কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকে তার যে লোকাল বাফার সেই পর্যন্ত ট্রান্সফার। তাহলে এই কাজটা, এই যে মেমোরি, এইখানের মেমোরিটা ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আইও সাবসিস্টেম। So IO subsystem is responsible for this memory management of IO, including এখানে memory management এ কি আছে, buffering যেটা মানে হচ্ছে storing data temporarily when it is being transferred, caching, storing parts of data in faster storage for performance, and spooling, that means the overlapping of output of one job with input of other job। So এই তিনটা জিনিস, buffering, caching and spooling, এই IOর যে এই তিন ধরনের মেমোরি ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ডান বাই দ্য IO সাবসিস্টেম। এর বাইরে IO সাবসিস্টেম ইজ রেসপন্সিবল ফর জেনারেল ডিভাইস ড্রাইভার ইন্টারফেস। একটা ডিভাইস ড্রাইভার ইন্টারফেস, এটা সব ধরনের ইনপুট আউটপুট বা IO সিস্টেমের জন্য জেনারেল। যে কোনো IO যে একটা ইনপুট পোর্ট, একটা আউটপুট পোর্ট, এরকম একটা ইন্টারফেস থাকতে হবে যে তুমি, সো এটা হচ্ছে জেনারেল ডিভাইস ড্রাইভার ইন্টারফেস। আরেকটা থাকতে হবে, সেটা হচ্ছে ডিভাইস স্পেসিফিক ড্রাইভার, যে মাউসের জন্য যে ড্রাইভার সেটা তো আর
কিবোর্ডে চলবে না, কিবোর্ডের জন্য যে ড্রাইভার সেটা তার প্রিন্টারে চলবে না। সো ড্রাইভার্স ফর স্পেসিফিক হার্ডওয়্যার ডিভাইস, তাহলে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি ফর দ্য আইও সাবসিস্টেম। সবাই কি আমার কথা বুঝতে পেরেছ? স্যার। নেক্সট আমরা যে জিনিসটা এখানে আলোচনা করছি সেটা হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। সো প্রোটেকশন বলতে আমরা কি বুঝি? আমরা এর আগেও বলেছি যে এনি মেকানিজম ফর কন্ট্রোলিং অ্যাক্সেস অফ প্রসেসেস অর ইউজার্স টু রিসোর্সেস ডিফাইন্ড বাই দ্য অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম এনশিওর করে এই প্রোটেকশন। আরেকটা হচ্ছে সিকিউরিটি। সো সিকিউরিটি মিনস ডিফেন্স অফ দ্য সিস্টেম এগেইনস্ট ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাটাক। ওকে, সো এই ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যাটাকের যে রেঞ্জ, ইট ইজ এ হিউজ রেঞ্জ ইনক্লুডিং DOS বা denial of service, worms, viruses, identity theft, theft of service, etc. So এগুলি সবই হচ্ছে সিকিউরিটির মধ্যে পড়ছে। And systems generally first distinguish among user to determine who can do what. যে কোন ইউজার কি করতে পারবে সেটা ডিস্টিংগুইশ করে কিভাবে? By using user identities. So user identity বা user ID কি? It's include name and an associated number, one per user. যেমন তুমি তোমার যদি এখন RDS এ ঢুকতে চাও, you have a user ID, তো সেটা দিয়ে তুমি ঢুকতে পারো, because that user ID is associated with the different file যেটা তোমার অ্যাক্সেস আছে। সো ওই ফাইলগুলিতে ওই আইডিটা অ্যাসোসিয়েটেড, সো ওই আইডিটা থাকা মানে তুমি এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। আর ওই ফাইলের পারমিশন লিস্টে যদি তোমার ইউজার আইডি না থাকে তাহলে তুমি কখনোই সেই ফাইলটা অ্যাক্সেস করতে পারবে না। So user ID is associated with all files, processes of that user to determine the access control. Sometimes the operating system can use group identifier, which allows set of user to be defined and controlled and managed, and then also associated with each process or file. তাহলে যেমন ধরো একটা কমন প্রোফাইল হতে পারে যে তোমরা স্টুডেন্ট, আমি ধরো ফ্যাকাল্টি। সো তুমি যে ফাইলটা অ্যাক্সেস করতে পারবে আমি কিন্তু সেই ফাইলটা পারবো না, বা আমি যেটা পারবো সেটা আবার হচ্ছে তুমি পারবো না। এই যে টোটাল স্টুডেন্ট বলতে তোমরা স্পেসিফিক যে জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবা সেগুলি একটা কমন প্রোফাইলের সাথে অ্যাসোসিয়েটেড বা কমন একটা আইডির সাথে, যেটাকে আমরা বলছি গ্রুপ আইডি, স্টুডেন্ট গ্রুপ আইডি। সিমিলারলি ফ্যাকাল্টিদের জন্য হয়তো দেয়ার মে বি অ্যানাদার সেপারেট গ্রুপ আইডি। তাহলে অপারেটিং সিস্টেম এই user ID বা group ID এই আইডেন্টিফায়ারগুলির মাধ্যমে it actually distinguish among the user and determine who can do what. There is another notion called privilege escalation, which allows user to change to an effective ID with more right. তার মানে একটা আইডি থেকে তুমি চাইলে তার কিছু প্রিভিলেজ অ্যাড করে বা প্রিভিলেজ এসকেলেট করে আরেকটা ইফেক্টিভ আইডিতে কনভার্ট করতে পারো। এরপর আমরা এখানে যে জিনিসটা আলোচনা করছি, দ্যাট ইজ দ্য কার্নেল ডাটা স্ট্রাকচার। সো ইট ইজ সিমিলার টু দ্য স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার। আমরা প্রোগ্রামিং যখন করেছি অথবা ডাটা স্ট্রাকচারের কোর্স যখন করেছি তোমরা জানো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ডাটা স্ট্রাকচার লাইক স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, সার্চ ট্রি, গ্রাফ, etc. So similar types of data structure are used to implement the kernel of an operating system, যেটাকে আমরা বলছি কার্নেল ডাটা স্ট্রাকচার। মানে এখানে আমরা দেখছি সিঙ্গলি লিঙ্ক লিস্ট। সো লিঙ্ক লিস্ট তোমরা জানো যে লিঙ্ক লিস্টের প্রত্যেকটা এন্টিটির হ্যাভ টু ডিফারেন্ট ফিল্ড। একটা ফিল্ডে থাকে ডাটা, আরেকটা ফিল্ড অ্যাকচুয়ালি হ্যাভ এ পয়েন্টার টু দ্য নেক্সট এন্টিটি অফ দ্যাট লিস্ট। যদিও আমরা দেখছি যে এটা ইট পয়েন্টস টু দিস ফিজিক্যালি, এটা এটার পাশাপাশি, বাট ইটস নট নেসেসারি। এমনও হতে পারে যে this entity actually points to that entity. Okay, নির্ভর করে এটা পয়েন্ট ফিল্ডে কি ভ্যালু আছে, কার ইন্ডেক্স আছে, তাহলে যার ইন্ডেক্স থাকবে এইটার পরের এন্টিটি সেটা হবে, যদিও সেটা পাশাপাশি যদি নাও থাকে তাও কোনো সমস্যা নাই। So that's the single linked list. Doubly linked list as like single linked list, but difference হচ্ছে এক্ষেত্রে প্রত্যেকটা এন্টিটিতে you have two different pointer which allows you to traverse forward as well as backward. সবাই কি আমার কথা বুঝতে পারছো? Then circular linked list. Circular linked list এর ক্ষেত্রে it's just like the single linked list, but the
last entity has a pointer which actually points to the first entity on the list. Okay, so এটা গেল হচ্ছে সার্কুলার লিংক লিস্ট। এরপর কার্নেল ডাটা স্ট্রাকচারে আরেকটা ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার হচ্ছে বাইনারি সার্চ ট্রি। যে কোনো ট্রি তোমরা জানো, ট্রি একটা রুট থাকবে, দুইটা নোড থাকবে, লেফট বা চাইল্ড থাকবে, লেফট চাইল্ড রাইট চাইল্ড এরকম। সো বাইনারি, যদি বাইনারি হয় অবশ্যই বাইনারি ট্রি। আর বাইনারি ট্রির আবার একটা স্পেসিফিক ভার্সন হচ্ছে বাইনারি সার্চ ট্রি, যে ক্ষেত্রে ইওর লেফট নোড শুড বি লেস অর ইকুয়ালস টু ইওর রাইট। ওকে, যেমন এখানে তুমি যদি দেখো দিস ইজ এ বাইনারি সার্চ ট্রি, তাহলে এখানে যে কোনো লেফট নোড অবশ্যই রাইট নোডের চেয়ে ছোট বা সমান। তাহলে বাইনারি সার্চ ট্রি সার্চ পারফরম্যান্স আমরা দেখি, ইট ডিপেন্ডস অর ইট ক্যান বি ডিফাইন্ড using the big O notation, ON, which means if the number of node in your tree is n, then if you want to find a specific node in that tree, it takes ON number or ON time. So if n increases, আমরা দেখছি লিনিয়ারলি তোমার সার্চ পারফরম্যান্স বা সার্চ করতে যে সময় লাগবে সেটা লিনিয়ারলি ইনক্রিজ করে। সো তোমার যদি 5টা থাকে সেই জন্য যে সময় লাগবে, তোমার যদি 10টা হয় তাহলে দ্বিগুণ টাইম লাগবে ওই আইটেমটাকে এই ট্রি থেকে খুঁজে বের করতে। সো এখন n এর মান যদি খুব বড় হয় তাহলে এরকম বড় নোডের ট্রির জন্য, বলো হ্যালো, আচ্ছা, n এর মান যদি বড় হয়, in that case we can use another type of kernel data structure that which is called balanced binary search tree. এবং balanced binary search tree search performance যদি আমরা দেখি, that is O log n. so n যদি 100 হয় তাহলে log n base 10, that is 2, 1000 হলে 3. so তোমার যদি 10 থেকে 1000 মানে 100 গুণ বাড়লো তোমার ডাটা, কিন্তু সার্চ পারফরম্যান্স বাইনারি সার্চ ইউজ করতা তাহলে তোমার সার্চ টাইমটা 100 গুণ বাড়ার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে 10 থেকে 2 থেকে 3 জাস্ট 1 গুণ বেশি হবে, তোমার সময়টা বেশি লাগবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? Yes, sir. Then there is another kernel data structure which is called hash function, which is used to create a hash map, and another one is bitmap. Bitmap is a string of n binary digits representing the status of n items. So আমরা প্রসেসরের ভিতরে স্ট্যাটাস রেজিস্টার বলে ধরো 16 বিটের একটা রেজিস্টার যে ইউজ করি, সেখানে একটা ডিফারেন্ট বিট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস এ ডিফারেন্ট স্ট্যাটাস। সিমিলারলি তুমি যদি কোনো একটা n বিটের স্ট্রিং ইউজ করো যেখানে প্রত্যেকটা বিট কোনো একটা স্ট্যাটাস কোনো একটা আইটেমে রিপ্রেজেন্ট করে, দেন দ্যাট ইজ কল্ড এ বিটম্যাপ। এখন কোনো একটা অপারেটিং সিস্টেমে কি ডাটা স্ট্রাকচার ইউজ করছে, those are defined in some header file or in some library file. তাহলে এখন যেগুলি ওপেন অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স, সেগুলির ক্ষেত্রে তুমি হয়তো সেই ফাইলগুলি জানতে পারবা। যেগুলি ক্লোজ সোর্স যেমন লাইক উইন্ডোজ, সেখানে অবশ্য তুমি সেটা জানতে পারবে না। সো এখানে আমরা একটা এক্সাম্পল হিসাবে আর ইউজ করতে চাও, ধরো লিনাক্সে তুমি একটা প্রোগ্রাম করছো যেটা লিনাক্সের জন্য, সেক্ষেত্রে তুমি লিনাক্সের অপারেটিং সিস্টেম যে কার্নেল ডাটা স্ট্রাকচার ইউজ করে সেগুলো যদি ইউজ করতে চাও, you can use it. Just write this command include in your program, like one type of directive, and then include this file, header file, linux list.h. so list যদি লিনাক্স যে লিস্ট বলে যে ডাটা স্ট্রাকচার কার্নেল ডাটা স্ট্রাকচার আছে, সেটা যদি তুমি তোমার প্রোগ্রামে ইউজ করতে চাও, you can use it. Just include this header file list.h. you can use FIFO হচ্ছে first in first out, which is queue, তাহলে এই header ফাইলটা ইউজ করতে পারো। You can use red black tree rb3.h if you want to implement a red black tree structure in your program. Sir, কার্নেল ডাটা স্ট্রাকচার দিয়ে কি বলছে স্যার? কার্নেল ডাটা মানে কার্নেল বিল্ড করতে স্যার এগুলো ইউজ করা হয়েছে নাকি স্যার
এটা ওয়ান টাইপ অফ স্ট্রাকচার, যেটা তুমি যদি এখন এই ইনক্লুড ফাইলটা দাও এই লাইব্রেরি ফাংশনে, সেই স্ট্রাকচারটা কিভাবে ইমপ্লিমেন্ট করা আছে সেটা বলা আছে, তোমাকে আলাদা করে আর ইমপ্লিমেন্ট করতে হবে না। ধরো তুমি যদি এখন একটা স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে চাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে তোমাকে কি করতে হবে? ফার্স্টে অ্যারে নিতে হবে, দেন অ্যারের মধ্যে দুইটা ইন্ডেক্স দিতে হবে, স্ট্যাকের টপ, হ্যাঁ, তারপরে তোমাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? এই ঝামেলাগুলি করতে হবে না, তুমি জাস্ট ইনক্লুড করে দিলা kfifo, দেন kfifo তে তুমি ওখানে যেভাবে ডিফাইন করা আছে ওই ফাইলটা তোমাকে দেখতে হবে, দেন তুমি চাইলে একটা কিউ, একটা সাইজের কিউ ডিফাইন করে দিতে পারবা জাস্ট ইউজিং ওয়ান কমান্ড। তোমাকে টোটাল স্ট্রাকচারটা ডিফাইন করতে হবে না। বলো। এটা স্যার তার কম্পাইলারের সাথেই না স্যার, এটা কার্নেলের সাথে কি রিলেশন স্যার? এটা কার্নেলের সাথে কি রিলেশন? কম্পাইলার তুমি যদি এখন সি তে করো, ঠিক আছে, বাট সি তে তুমি চাইলে তোমার অপারেটিং সিস্টেমের হেল্পও নিতে পারো। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে বা অপারেটিং সিস্টেমের যে ল্যাঙ্গুয়েজ সেটার হেল্প নিয়েও তুমি তোমার প্রোগ্রামটা করতে পারো। বুঝতে পারছো? আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি করি সেটার জন্য স্পেসিফিক, ধরো সি তে করলে সি এর কম্পাইলার ইউজ করি, কিন্তু তুমি যদি এখন উইন্ডোজ প্রোগ্রামিং করো বা লিনাক্সের প্রোগ্রামিং করো, এটা লিনাক্স অপারেটিং সিস্টেমে রান করবে, সেটাও তুমি সি দিয়ে করবা, বাট সেক্ষেত্রে তোমার সি এর যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন তার বাইরে তুমি তোমার অপারেটিং সিস্টেমের কিছু লাইব্রেরি ফাংশনস আছে সেগুলি তুমি ইনক্লুড করতে পারো। সেগুলি ইনক্লুড করতে গেলে তোমাকে তখন এরকম ফাইলগুলি জানতে হবে এবং ইনক্লুড একই কমান্ড দিয়ে তুমি সেই ফাইলগুলিকে ইনক্লুড করে নিবে। বুঝতে পেরেছ? হ্যালো। ইয়েস স্যার। Yes, sir. ধরো তুমি এখন সি দিয়ে যদি একটা প্রোগ্রাম করতে চাও যেটা একটা উইন্ডো ক্রিয়েট করবে, সেটার মধ্যে একটা বাটন ক্রিয়েট করবে, এই কাজগুলি তুমি যদি করতে চাও জাস্ট নর্মাল সিতে, সেটা তুমি করতে যত পৃষ্ঠা তোমার বা যত কোড লিখতে হবে। আর তুমি যদি উইন্ডোজ প্রোগ্রামিং করো Win32 এপিআই ইউজ করে, তাহলে সেক্ষেত্রে তোমার ওই এপিআই এর ফাংশনগুলি ইউজ করে হয়তো আরো, যেখানে তোমার 100 লাইন লিখতে হতো সেখানে হয়তো 10 লাইন লিখে তুমি একটা উইন্ডো এবং সেটার যে বিভিন্ন বাটনগুলি সেগুলি তুমি ক্রিয়েট করতে পারবো। ওকে, সো এপিআই আমরা এগুলি দেখবে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, তো সেগুলি ইউজ করে আরো সহজে হয়তো করা যায়, কিন্তু সেটা ওই যে আমি যেটা বললাম স্পেসিফিক একটা অপারেটিং সিস্টেমের জন্য। সো এক এপিআই দিয়ে তৈরি করলে সেটা অন্য অপারেটিং সিস্টেমে চলবে না, ফলে তুমি যদি জানো যে তুমি উইন্ডোজের জন্য তৈরি করছো তখন তুমি সেটা করতে পারো। ওকে স্যার। আচ্ছা, এরপর লাস্ট আমরা যে কনসেপ্টটা একটু এখানে শুরু করি সেটা হচ্ছে কম্পিউটিং এনভায়রনমেন্ট। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটিং এনভায়রনমেন্ট। ট্র্যাডিশনাল যে কম্পিউটিং এনভায়রনমেন্ট গুলো আমরা জানি, তার সাথে নতুন নতুন আরো ডিফারেন্ট কম্পিউটিং এনভায়রনমেন্টস এর উদ্ভব হয়েছে। সো ট্র্যাডিশনাল কম্পিউটিং এনভায়রনমেন্টটা কি? You have a stand-alone general purpose machine, but that definition is also blurred as most systems are now interconnected with others, at least with the internet. So LAN যদি নাও থাকে তোমার কম্পিউটারটা স্ট্যান্ড অ্যালোন, বাট তোমার কম্পিউটারটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্ট হয়। একদম কোনো ইন্টারনেট ছাড়া একটা কম্পিউটার ইউজ করছো আছে, there are some specific purposes like ধরো সিকিউরিটি পারপাসে হয়তো তারা ইন্টারনেটের সাথে ওই বিশেষ কম্পিউটারগুলো কখনোই কানেক্ট করা হয় না, বাট দে আর কানেক্টেড উইথ সাম LAN। তাহলে ফলে একদম স্ট্যান্ড অ্যালোন জেনারেল পারপাস মেশিন nowadays আর এত ইউজ হয় না। Then you have portals which provides web access to internal systems. So internal system তুমি অ্যাক্সেস করতে চাও, যেমন ধরো RDS, তোমাদের NSU RDS অ্যাক্সেস করতে গেলে NSU যে পোর্টাল সেটার মাধ্যমে তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারো। Mobile computers, they are interconnected via wireless network, and sometimes this networking becomes ubiquitous. Ubiquitous মানে হচ্ছে সর্বব্যাপী। Even home system use firewalls to protect home computers from internet attack. তাহলে এই ট্র্যাডিশনাল কম্পিউটিং এনভায়রনমেন্টের সাথে মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্টের ডিফারেন্সটা কোথায়? মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্ট যেমন if you use handheld smartphone or tablet, etc., they falls into this category, which is called mobile computing environment. So what is the functional difference between them and the traditional laptop?
সো উত্তর হচ্ছে there are some extra feature like GPS, gyroscope, which is not present in a desktop, okay, or laptop. So these extra feature actually fall on extra operating system responsibility. It also allows new types of applications like augmented reality or virtual reality. Okay, virtual reality তখনই সম্ভব যখন you have this gyroscope in your computer. কারণ যদি gyroscope না থাকে তাহলে কিন্তু তুমি augmented reality ক্রিয়েট করতে পারবে না, অ্যাপ্লিকেশনগুলি রান করতে পারবে না। কারণ ওই জাইরোস্কোপের মাধ্যমে তুমি ধরো তোমার যে হ্যান্ডহেল্ড স্মার্টফোন বা ট্যাবলেট সেটা তুমি মুভ করছো, তার সাথে সাথে তুমি দেখবা যে তোমার ওই অগমেন্টেড রিয়েলিটি যে অ্যাপ্লিকেশনটা চালাচ্ছ সেটা হয়তো কোনো একটা রাস্তায় তুমি বাঁক নিচ্ছ, এটা মুভ করা মানে এটা বাঁক নেওয়া হয়ে গেল। দ্যাট মিনস দ্যাট জাইরোস্কোপ অ্যাকচুয়ালি ডিফাইন্স ইয়োর পজিশন ইন এ 3D স্পেস। তাহলে যেটা ধরলে কখনোই আমরা ইয়েতে চিন্তা করি না, তাই না? এই নতুন সেন্সর বা নতুন এই এক্সট্রা ফিচারগুলি থাকার কারণে দে অ্যাকচুয়ালি প্রোভাইডস ইউ নিউ টাইপস অফ অ্যাপ্লিকেশন। আবার দেখো একসময় ডেস্কটপের ক্ষেত্রে নেটওয়ার্কের কানেকশনের মেইন টাইপটাই ছিল হচ্ছে থ্রু দ্য ল্যান, ইথারনেট, ওকে। বাট এখন ইউ ক্যান অ্যাক্সেস ইন্টারনেট আইদার ভায়া ওয়্যারলেস অর সেলুলার ডাটা। তোমার যদি ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে থাকো তাহলে ওয়্যারলেসের মাধ্যমে তুমি কানেক্ট করতে পারো, ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে যদি নাও থাকো কোনো অসুবিধা নাই, ইউজিং সেলুলার ডাটা নেটওয়ার্ক ইউ ক্যান কানেক্ট টু দ্য ইন্টারনেট, ওকে। তাহলে দ্যাট মিনস দ্যাট মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে তোমার যে অপারেটিং সিস্টেম দে অ্যাকচুয়ালি হ্যাভ সাম এক্সট্রা রেসপন্সিবিলিটি, ওকে। আরেকটা তো এক্সট্রা রেসপন্সিবিলিটি আছেই, যেটা হচ্ছে যেহেতু মোবাইল ডিভাইসগুলি হচ্ছে ব্যাটারি পাওয়ার, সো তোমার অপারেটিং সিস্টেমে এনশিওর করতে হবে পাওয়ার ম্যানেজমেন্ট, যেটা হয়তো ডেস্কটপ কম্পিউটারের জন্য ম্যান্ডেটরি ছিল না। তবে আমার কথা বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. So leaders in mobile computing environments are Apple iOS and Google Android. এই দুইটাই আমরা মোবাইল কম্পিউটিং এ বা মোবাইল ডিভাইসগুলিতে এই দুইটা অপারেটিং সিস্টেমই আমরা ইউজ করি। আজকে আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমার মনে হয় আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো, যেহেতু এটা একটু ওভারভিউ চ্যাপ্টার, এই জন্য একটু বড়, বিকজ আমরা আসলে পরবর্তীতে যা যা পড়বো সবই এখানে আমরা টাচ করেছি। দেন আমরা প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে এই টপিকগুলিকে আরো এক্সপ্যান্ড করব, আরো ডিপে আমরা যাব, ওকে। Yes, sir. স্যার বলো। আমরা যে স্যার এই প্রসেস ম্যানেজমেন্ট পড়লাম, এখন প্রসেস